ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগতম ডিয়ার লিসনার। শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন এন্ড ওয়েলকাম ভালোবাসার বাংলাদেশের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কোন তুলি নিয়ে হাজির হয়েছে আজকের গেস্ট, শুনতে চাই আপনার কথা। জি, আমি প্রথমত আমার জেলা শরীয়তপুর, থানা সখীপুর, ইউনিয়ন সখীপুর, আমার নাম সালেউদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার যেই ঘটনাটা বলবো এটা মূলত একটা জিনের ইয়া নিয়ে বলবো ঘটনাটা, কিন্তু ঠিক আছে তাহলে আমি মানে একটা পাথর দিছিল জিন, ওই জায়গাতে নিয়ে শুরু করব ঘটনাটা আর কি। পাথরটা এখন আমার সাথে আছে। এটা কি ছোটবেলা থেকে আপনাকে ধরেছে বা জিন কি? এটা মেবি আমি ঘটনাটা শুরু করি। এটা হলো আমি তখন খুবই ছোট, আমাদের বাড়িতে তখন আমরা হলো গাবি পালতাম। তখন হলো দুইটা পাখি ছিল আর আমাদের বাড়িতে দুইটা জাম গাছ ছিল, একটা বাড়ির পূর্ব পাশে একটা পশ্চিম পাশে। তো একটা আমি তো সমস্যা আমার একটা সালে যে আমি সরাসরি এসে অনুষ্ঠানে ঢুকে, আমার সাথে তো কথা হয়নি আপনার, হয়েছে কি? জি না, তো হয়তো কথা বলছে বিধায় টুকটাক জানে। আমি কিন্তু কনফিউজ ছিলাম, আমি বললাম যে জিন কারোর নাম যাকে আপনি প্রেম মানে হয় না যে অনেক ভালোবেসে কোনো মেয়েকে আপনি জিনা বা জেনি বলে ডাকেন এরকম কিছু, কিন্তু আসলে জিনের প্রেমে পড়া এই টাইপের কিছু বলতে চাচ্ছেন নাকি? জিনের প্রেমে পড়া না, অর্থাৎ জিন রিলেটেড কোনো ব্যাপার, যে জিন ভূতের সেই জিন। জি আচ্ছা জি, তারপর ওই দুইটা পাখি সব সময়, একটা ছিল কাক পাখি আর একটা শালিক পাখি ছিল। শালিক পাখিটা ছিল ল্যাংড়া, কাক পাখিটার একটা ঠোঁট কাটা ছিল। এটা পর্যায়ক্রমে এটা দুইটা গাছে দুইটায় বাসা করতো। যদি এই পাখিটা কাক পাখিটা একটা বাসা করতো তা শালিকটা একটা করতো। এটা অনেকদিন ছিল। এটা আমি না বুঝ তখন যদি না বুঝতাম, কিন্তু এগুলো যে এমনি বাসাটা বাঁধতো এটা আমি খেয়াল করতাম। বলতে গিয়ে এটা যখন আমি গরুর পানি খাওয়াইতাম তখন এই কাক, বয়স কত তখন আপনার? তখন আমার বয়স হবে 6-7-8 বছর হবে আর কি। আচ্ছা, তখন এগুলো হলো এই পাথরটা নিয়ে আসতো, জাস্ট এই পাথরটা আনতো। এটা কি পাথর আপনি নাম জানেন? এটার আমি নাম জানি না, কিন্তু অনেকে যারা দেখছে ওই আমলে তখন এটা 20,000 টাকা দাম বলছে, মানে কেউ দেখার পরেই যারা এই বিষয়ে জানে। কিন্তু এই বিষয়টা বললো এটাই আজও পর্যন্ত কেউ হাতে দিতে পারে না। একবার আমার বাবা দিয়েছিল, অসুস্থ হয়ে গেছে, ওইটা পর্যায়ক্রমে আসবে পরে নেন। তখন হচ্ছে গিয়া এটা যখন এইগুলা আনতো তখন কাক পাখিটা আর শালিক পাখিটা একসাথে আসতো। আসার পরে আমি যখন সালে এই যে খুললেন না, এরপর থেকে কখনো খুলবেন না। কারণটা কি, আমি এর মধ্যে প্ল্যান করেছি যে আমার এই 200 টাকা দামের আংটিটা খুলে এটা আমি পরে দেখবো। ভাগ্যিস এর মধ্যে বলে ফেলেছেন যে যেই পরে সে অসুস্থ হয়ে যায়, এজন্য কখনো খুলবেন না। আপনার না বলার আগে হয়তো আমি পরে ফেলতাম না, তাৎক্ষণিক আমি এই জায়গায় ছিলাম, আশা করি আল্লাহ কখনো হাত থেকে খুলবেন না। এটা আমি কাউকে দেই না, আজও পর্যন্ত কন্টিনিউ করেন। জি, পরবর্তীতে দেখা যাইতেছে এই পাখিটা, শালিক পাখিটা আর কাক পাখিটা এই পাথরটা নিয়ে আসতো। নিয়ে আসার পরে এটা টুপুর করে পানিতে ফেলাইতো, বৈশা একটু সামনে তো মানে খাবার চারির পানিতে দিত। তারপরে এটা আমি নিয়ে দৌড়াদৌড়ি করতাম। আমার দাদি ছিল তখন, মারা গেছে, দাদি খুব ভালোবাসতো আমাকে, মারা গেছে। তখন হইলো এটা আমি নিয়ে দৌড়াদৌড়ি করে সবারই দেখাইতাম। কিন্তু আমার নানির বাড়ির কাছে, আমার নানি আবার একটু হালকা পাতলা জানতো, তো দূরে নানির বাসা যাইতে যেতাম, এই অর্ধেক পথে গেলে দেখতাম এটা আর নাই। তো আবার বাইতে পড়তাম, বাইতে বলতাম দাদি এটা গেছে। তো এরকম 7-8 বার হয়েছে। 7-8 বার হওয়ার পরে এরপর এবার খুব কাছে আইছে পাখিগুলো, একেবারে যে আমার কাছাকাছি। আমি বসে রইলাম, এটা এসে অল্প পানি ছিল তখন, ফালাইলো। কাকে ফেলতেছে না শালিকে ফেলতেছে? দুইটা এনে একটা ঢাকে কিচির বিচির করে, আর একটা হলো এটা নিচে রাখে। তখন আমি গিয়ে এটা একটা কৌটোর ভিতর বললাম, বড়ার পরে কৌটার মধ্যে ভরেছেন, বইটা আটকে রাখলাম। পরে দেখাইলাম এবার আর যেন না হারায়, এটা তো জায়গা, হাত থেকে জায়গা। তারপরে এলো গিয়ে এটা যখন আমি নানিরে দেখাইলাম, নানি আবার বললো তোরে তো এটা বারবার দেয়, তুই তো হুদা বলস, কিন্তু এবার তো রাখছো না, তা থুয়ে দিস ঠিক করে। তা আইনা বাসায় থুয়ে দিলাম। এর মাঝখানে আমাদের একটা অসুস্থ হয়ে গাভী গিলা সব মারা গেল। তখন আমি বুঝতে পারতাম না যে এটা রোগ, কিন্তু পরবর্তী যখন আমি একটা ট্রেনিং করছি তখন জানলাম যে একটা রোগী মারা গেছে। তখন বিভিন্নভাবে মানুষকে সবাই বলছে যে এটি মানুষে মারা লাইছে বিষ দিয়া। রোজার 3য় দিন মারা গেছে আব্বা, তখন মুর্শিদ তো না আইসা দেখে গাভী গিলা। এটা সালটা আমার খেয়াল নাই, তো মেবি আমার এখন বয়স হইল, আমার 88-তে জন্ম,
আর তখন আমার 9-10 বছর বয়স। গাভীগুলা সব মারা গেছিল, অনেক মানুষ দেখতে গেছে, তো সবাই গাভীগুলা প্রেগনেন্টও ছিল। মানে আমরা গাভীটা দিয়েই চলাফেরা করতাম, মানে দুধ 98-99 এর কথা। পরবর্তীতে গাভীগুলা সব ইয়ে করে দিল। লেখাপড়া এক পর্যায়ে গিয়ে বাড়িতে একটু টানটুন ছিল, বন্ধ করে আমি এর মাঝখানেও আর একটা কাজ করে ফেলি। মানে এখন যা বলতেছি এটি আমার পুনরায় সব মনে ছিল না, আমি আপনাদের এখানে কনফার্ম করার পরে কিন্তু ওটা আমার সাথে কালকে মানে ডিটেলস রাত ভরে কথা বলছে। আমি কিন্তু আরো কথা আছে এর মাঝখানে। বাসা থেকে এখন এই গত বছরের ডিসেম্বরের 28 তারিখে আসার পরে ভাই ঠিক মতো যোগাযোগ করতে পারিনি, এটাও পুনরায় উঠে আসবে। মানে পরবর্তীতে আমি যখন ওই যে গাভীগুলা মারা হলো, আমি আবার একসময় টাকা চুরি করি বাড়িতে। টাকা চুরি করে চিন্তা করলাম বাড়ির এই অবস্থা, তো আমি ঢাকা এসে পড়ি। মেবি তখনই নতুন জাল নোট না দেশে, তখন আমি নতুন টাকাগুলা নিলাম না, সব পুরান টাকাগুলো বাইসা নিলাম। তারপরও চুরি করলেন? হ্যাঁ, বাড়ির টাকা আনুমানিক 20-25 হাজার টাকা ওই টাইমে। অনেক টাকা। ওই টাইম বলতে এই সনটা মনে আছে আমার, মেবি 2003 বা 2 সনটা এর ভিতরে হবে, কারণ আমার বেসমেটটা তখন 2027 পরীক্ষা দেয়, আর আমি 7-এ উঠে আর ক্লাস করিনি, তখন টাকা 2003-এ তখন আপনি 20-25 হাজার টাকা সমপরিমাণ টাকা নিয়ে ঢাকা চলে আসলেন চুরি করে। হ্যাঁ, বাসার টাকাই, নিজেকে টাকাই ছিল। তো আমরা তো ওই যে গরু বিক্রি করে আব্বা আনছে, তো আমি থুয়ে দিল, আমি ওই দিকে দেখে ওই নিয়ে চুরি করে ঢাকা আসলাম, সাথে আরেকজন নিয়ে। তো ঢাকা আসি, তখন আমার একটা ছোট ভাই ছিল, এখন তার বয়স ছিল 2 বছর, ও তো ছোট। তখন আমি ঢাকা আসছি ঠিকই, আমি তখন টাকা গেলে আবার সেভ করার জন্য আমাদের এদিকে একটা বাজার আছে, বালার বাজার নাম, ওই বাজারে গেলাম, গিয়ে আগে তো টাকা নিয়ে তো ক্ষতি বানায়, তো টাকা গেলে সব সেফলি নিলাম ওই জায়গায় নিয়ে। এখন তো জুতা কিনলাম, আমার সাথে আরেকজন নিলাম, ওর নাম আলামিন, তখন আমাদের বয়সী। ওরা নিয়ে চিন্তা করলাম তা ঢাকা জায়গা, তো টাকা তো যখন ওই জায়গায় তো ইয়ে ছাড়লো, টাকা গেলা সব আমি একটা প্যান্টের ভিতরে ঢুকে 3000 টাকা উপরে রাখলাম, রাইখা লঞ্চে আসলাম। আইসা যখন আবার আমাদের রশিদ ব্যাপারী বাজার, আবার একটা বাজার আছে, এটা ব্যাপারী বাজার বলে, রশিদ ব্যাপারী, এই বাজারে আইসা দেখি আমি যখন লঞ্চটা থামে, তখন আমাদের ফ্যামিলির অনেক মানুষ যারা চিনে আমাকে, প্রত্যেকেই তন্ন তন্ন করে খুঁজতে আছে আমাকে লঞ্চের ভিতরে, কিন্তু আমি উপরে ওই যে দুমা বেড়েছে এইটার সাইডে দাঁড়ায় সবই দেখলাম। তো চিন্তা করতেছি এরা সবাই খুঁজতে আসতে, আমাকে আর পায় নাই। তারপরে ভয় ছিল যে আমার এক নানির বাড়ি আছে, মার খালার বাড়ি আছে, কাশিকাটা নাম, ওই জায়গায় লঞ্চটা থামবে, ওই জায়গায় হয়তো আমাকে খুঁজবে। তো রাত্র পরে 12টা অনলাইন, হ্যাঁ ওই জায়গায় দেখলাম আমার মামারা আমাকে খুঁজতেছে, কিন্তু আমি ঠিকই মামাকে দেখছি, মামারা আমারে দেখেনি। এভাবে আমি ঢাকা আসলাম। ঢাকা আসা এখন তো আমি কিছুই চিনি না, আসলে আসিয়া পরিচিত মনের আবেগে, তখন তো বুঝতে পারিনি যে আসলে এখন যে ঘটনাটি বলতে, সেটা কিন্তু আমাকে রাত্রে বলছি, যিনি আমাকে কিভাবে কোন জায়গায় কোন জায়গায় নিছে। আর পরবর্তীতে আমি আইসা নামলাম কোথায়, টঙ্গী। আপনি এখন যে গল্পটা বলতেছেন, এটা কালকে আপনাকে ফ্ল্যাশব্যাকে দেখাইছে জিন, মানে আপনি এটা আপনার কিন্তু মনে ছিল না? না, এখন তো হয়তো মাঝে মাঝে কিছু মনে আসলে, সেটা আমি বলবো কোন কোন কথাগুলো মনে ছিল। নামার পরে ঠিক আমাদের এলাকার একজন মাস্টার ছিল, আব্দুর রশিদ মাস্টার নাম। বেশিরভাগই আপনার মনে ছিল না? এই যে মনে করিয়ে দেওয়ার কাজটা করেছে জিন আপনাকে গত রাতে, যেহেতু আপনি এখানে গল্প বলতে আসবেন, এই জায়গায় আসছি, এটার পিছনের ঘটনাগুলো আমি বলতেছি, পর্যায়ক্রমে আসবে যে আমি কিভাবে অনুমতিটা পাইলাম তার থেকে, এবং রিভিউ করে দিল, মানে মোট কথা আপনাকে ফ্ল্যাশব্যাকে দেখালো যে ঘটনাগুলো কিভাবে ঘটছে, এজন্য বলতে পারছেন, নাহলে তো পারতেন না। না, পরবর্তীতে যখন আমি নামলাম, দেখলাম আমার দাদা হয় রশিদ মাস্টার, হ্যাঁ এই জায়গায় নেমে দাঁড়ায় রয়েছে, আমরা যে জায়গায় নামলাম। হ্যাঁ, আবার খেয়াল করিনি, ওরা কইলাম দেখছো দাদায় দাঁড়া রয়েছে, তো দেখলে আবার আমাকে দূরে নিয়ে যাই। তো এই কথা বলার পরে ও তো একটু পরে কান্নাকাটি শুরু করে দিছে যে আমি দেশে যাব। তো আবার ওকে নিয়ে বাইরে উঠে দেশে গেলাম। আমি গিয়ে একদম বাড়ির কাছেই গেলাম, বলতে সখীপুর বাজার, যেটা আমাদের প্রপারে, বাজারে নামলাম। কিন্তু এর মাঝখানে আবার একজন লোক দেখে লাইলো, এলো আমাদের বাড়ির কাছের, ওরে অলরেডি আমি সেভ ওরে পাঠায় দিছি, পাঠায় দিলাম। নামার পরে ওনার নামটা আমি বলবো না, উনি দেখে ফেলাইলো আমারে, পুরা বাজারের লোক আমার পিছে 27টা জন লাগাই দিল, ওরে দূরে ধর, ও তো দেশতন গেছে করে সবাই খুঁজতেছে। তো ওদিনও আমার আর কেউ ধরতে পারেনি। আমি তাৎক্ষণিক একটা সিএনজি নিলাম, মানে আগে তো বেবি বলতো, ওটা নিলাম, নিয়ে আমি বেদরগঞ্জ বাজারে চলে গেলাম। ওই টাইম এত
টাকা ভাড়াও ছিল না, 300 টাকা নিল, 100 টাকা দিলেই হইতো। হ্যাঁ বললাম, 300 টাকা দিয়ে আমার নামায় দিল। আমি একটা গাড়ির ভিতরে তখন উঠলাম। ওইটা আমি পুরা যখন গাড়ি তো ছাড়ছে তখন তো আর খারাপ লাগে না, গাড়িতে কতটুকু ওঠার পরেই ছোট ভাইয়ের কথা যেমন মনে উঠলো, মানে প্রচুর কান্না করলাম আর কি। আইসা নামলাম। তো বয়স তখন খুবই কম, 2 বছর না? জি। নামলাম, নামার পরে আমি গুলিস্তান গাড়িতে নামার পরে জিজ্ঞাসা করলাম যে জায়গায় কোনো হোটেল আছে নি থাকার। তো এখন কেউ কিছু বলে না, গাড়ির লোক হয়তো ফলো করছে যে আমার কাছে টাকা আছে। একজন বললো আমি এখানে বিছনা করে দিই, তুমি এই জায়গায় থাকো। মনে তোর একটু ভয় লাগলো যে তুই গেলা টাকা যদি নিয়ে যায়, আমি আর উনি বিছনা করতে আপনি বিছনা করেন, আমি দৌড় মেরে পালাইছি। পালাই করতে করতে আমি শাহালি যে গোলাপের মাজার আছে এই জায়গায় বসলাম। একটা লোক, ওনার বাড়ি শরীদপুর ছিল, আমি পরবর্তীতে ওনাকে ওই জায়গায় খুঁজছি আর পাইনি। তো উনি কলা বিক্রি করতে আছে আর কি। উনি বললো তুই তো বাইতন পলাই আইস, তোর চেহারায় কয় তো কলা খা। আমি কলা খাবো না, কয় যে তুই কলা বেচা না এতক্ষণই খাবি। এখন বয়ে বয়ে খাইতেছি, কই এমনি খাইলি না, ভালো করে খা। তো কত দেখলাম রিস্কালারায় কলাগুলো খায় শেষ করলো। হ্যাঁ বললো তুই আমার সাথে চল, আমি যে জায়গায় থাকি তোর এক জায়গায় রাইখা আমি গিয়ে ঘুমায় থাকো। তো আমি জানতাম না উনি আবার জুয়া খেলতো। তখন আমার একটা দোকানে নিয়ে গেল, নিয়ে উনি বসাইলো, কয় ওর লগে যে টাকা টুকা আছে সব তোমার কাছে রেখে দাও, আর তুমি এই জায়গায় যা খাও খাও, তুমি কিন্তু টাকা টুকা নিও না। এই কথা বলার পরে ওই লোকও খুব ভালো ছিল, রুটি বানাইতো তখন, কিন্তু একটা জুয়ার করছিল সামনে, আমার স্থানটা মনে নেই, শুধু গুলিস্তানের ভিতরে। তখন অনেকক্ষণ হয়ে গেছে, আমি খাইলাম টাইলাম ঘুরতে আসি দেখতে আসি। এর মাঝখানে ওই যার কাছে রেখেছে বলছে ও তো সারাদিন রাত বেরো কলা গেছে আর যার সঙ্গে ঘুমাতো না, ওটা তো জুয়া খেলে। এখন লাগলো আমি ওই জায়গায় সব টাকা দিইনি, কিন্তু আমার ওই জায়গা তুমি সেভ করে আমি বাথরুমে গিয়ে কিছু টাকা হেরে দিলাম। তখন আমি টাকা গিলা দেওয়ার পরে এই জায়গায় আসলাম। অনেক টাইম হয়ে গেছে, 12টা 11টার পর তো আমি জিজ্ঞাসা করতেছি সে কখন আসবে। তো সে বলতেছে সে তো অনেক সময় পরে আসবে। তো আবার আমার খাবার দিল। তো খাবার দিল, আমি বললাম ভাইজান আমি তো এখন আমি চলে যাবো। তো জিজ্ঞাসা কোথায় যাবে, আমি কই আমি জানি যে লালমাটিয়া তো গাজীপুর যাওয়া যায়, আমার ফুফুর বাড়ি যাবো। এই কথা বলার পরে আমাকে উনি সব টাকাই দিয়ে দিল, আর কোনো টাকা টুকা রাখলো না। তারপরে কতটুকু সামনে এসে একটা পুলিশ বাইরে জিজ্ঞাসা করলাম ভাই আমি তো লালমাটিয়া যাবো, তো আমার একটা গাড়ি ব্যবহার করে দেন সিএনজি, আপনারা দিলে আর আমার লোক ইয়া করবো না, তো আমি গাজীপুর যাবো লালমাটিয়া গিয়ে। তো দেখলাম হ্যাঁ বললো ওই গাড়িটা নিয়ে যাও। তো ওই গাড়ি তখন আমি বললাম লালমাটিয়া যাবো, 500 টাকা দিও। তো আমার কাছে তো অনেক টাকা, তো 500 টাকা আমি দিয়ে দিলাম। আমার বয়স কত তখন বললে, মানে যখন আমি 7-এ পড়ি ওই টাইমে, 7-এ ওইটা 2-1 দিন ক্লাস করছি আর করিনি। মানে যখন তুমি এই কাজগুলো করতেছো ঢাকায় যে ঘুরতেছো? আচ্ছা আচ্ছা। তারপরে আমি যখন পুলিশও বললাম তো যে গাড়ি আমার একটু পরে নামাই দিলাম, বললাম এটা হলো কোনটা, আমার তো ফুফু আর যেতে অনেক সময় লাগে। তো গাড়িওয়ালা টাকা নিয়ে নামাই দিল। ওই টাইমে আমার তখন 500 টাকা চাইলে 500 টাকাই দিলাম, ওই আমার সাথে অনেক টাকা আছে। পরে আর চিনলাম না, অনেক ঘুরে টুরে পরে দেখলাম গাজীপুরের লেখা গাড়ি দেখলাম। তো গাজীপুর তো ফুফুর বাড়ি যাইতে পারুম। তো এইভাবে আমি আব্বার সাথে একবার আসছি। তা আমি ঠিকই ফুফুর বাড়িতে গিয়ে উঠলাম। তো বিষয়টা আমার ফুফু হয়তো জানতো, আমার ফুফা জানতো না। আমার ফুফা খুব রাগী মানুষ ছিল, হয়তো জানলে আমাকে মারধর করতো। আমার ফুফারা জানায় না। আমার ফুফা তো বোনরা খুব ভালো ছিল, ওরাও জানতো, মানে বিষয়টা ফ্যামিলির সবাই জানতো আমার ফুফারে ছাড়া। ওই টাইমে টাকা ওই জায়গায় চিন্তা করলাম যদি টাকা দিয়ে আমি তো বাড়িতে মানে যদি যাই না লাই। তো টাকা হইলো ওই ফুফু বাড়ির সোফার সেট ওই ফ্রিজের তলে নিয়ে রাখলাম কিছু কিছু, আর ফুফুরে বাকি টাকা দিয়ে দিলাম। ফুফা তো মানে ঝাড়ু মারতে আসে আর টাকা একটা একটা করে আসতেছে। ফুফা তো মানে গিয়ে ফুফুরে কইতেছে ঝাড়ু দিলেই টাকা হয়ে আসছে মু। তাই ফুফু ওই টাইমে অনেক ইয়া করলো, আবার আমার জিজ্ঞাসা করলো টাকা তুই রাখছো না? তো এখন তার মিথ্যা কথা কয়ে এলাম, দিলাম দৌড় ফুফুরে থুইয়া। তো নিচে তো গেট তালা দেওয়া, এটার তখন জানতাম না। তো গেটে তখন আবার ফুফু দূরে টুরে নিয়ে আসলো। এর মাঝখানে আবার ফোন দিল, আবার আসলো। আসার পরে আবার ব্যথা পাইলাম, প্রচুর ব্যথা পাইলাম, পা ভেঙে গেল। কিন্তু বাবা তো বাবাই মারলো না। পরবর্তীতে আবার দেশে নিয়ে গেল। দেশে নেওয়ার পরে এখন চাচারা আছে বা সাইডে যত মানুষ আছে সবাই বলতে আছে যে প্রচুর মারবা, যে কাজ করছে এটা খুব খারাপ কাজ করছে।
কারণ আপনি বাড়ি থেকে টাকা নিয়ে আসছেন। হ্যাঁ, কারণ কোনো সময় তো আর এই কাজ করিনি, কার টাকা ধরেও কোনো সময় দেখিনি, আজও না। পরবর্তীতে এই কথা বলার পরে তো আমার নানা তখন বাইচা আছে, আমার নানা মারা গেছে। নানা আমার বাইক নেওয়ার সাথে সাথে আমার নানা হাত বাড়ায় ধরে লিয়ে গেল যে আমার নাতি যত টাকা নিছে টাকা আমি দিয়ে দেবো, ওরা কেউ মারতে পারবো না, মানে আমার চাচাও বলে একদম নানার সাথে নিয়ে গেছে। নানা আবার স্কুলে মাস্টারি করতো। তখন কি আপনার সাথে জিনটা ছিল? ছিল, কিন্তু এইলো আস্তে আস্তে ওই জায়গাতে আসে। পরবর্তীতে যখন নানা নিয়ে গেল তখন নানাই বলো পরিস্থিতি শান্ত নয়, তো রুইবের দেওয়া যাবে না, নানিরও বলে দিল। আমার আবার নানা নানি আমি সব আমাদের ফ্যামিলির ভিতরে আমি ভাইদের মানে স্বাস্থ্য ভাই টাস্থ্যের ভিতরে আমি দ্বিতীয় বড়, আর নানিও ফ্যামিলির ভিতরে আমি বড়। সবাই আদর করতো, আমার বোন সবার বড়, তারপরে তো আমি কাছে থাকতাম, তো সবাই আমার আদর করতো, এবং কে এখনো সবাই আমার আদর করে। ও তো নানাই কথা বলার পরে নানাই আবার বললো, নানা তুই হাই স্কুলে মাস্টার, এখন বলতেছে স্কুলে নিয়ে যাবো তোরে। তো এখন নানাই অনেক 2 দিন ধরে রাখতে আসে আর বুঝাইতেছে। তখন আমি নানার সাথে অনেক না করলাম, তো নানা আমার নিয়ে আসলো। আস্তে আস্তে আমাদের স্কুলের পাশে তখন একটা বড় গাছ ছিল, শিশু কাঠ গাছ। নানাকে বললাম, নানা এখন মানুষ যদি আমার চোর বলে তা আপনি কি বলবেন? আপনার সামনে আপনার নাতির একজনের চোর করে ডাক দিব? অনেকক্ষণ নানা হাত বাড়ায় দৌড়া বুঝাইলো। তার লাস্টের বার নানা ওই কাঠ গাছটার পর্যন্ত আনলো আমার দৌড়া। পরে নানা হাতটা ছেড়ে দিয়া কয়ে যা বুঝে কি। পরে বাড়িতে ফেললাম, লেখা যাইতেছে। লেখাপড়া মোটামুটি ভালো ছিলাম, কিন্তু ওই টাইমে তো ওই যে কথা বলার পরে নানা ছেড়ে দিয়েছে, যদি নানা আপনার সামনে চলবো রে, আপনি তো স্কুলে মাস্টার, আপনি কি বলবেন আমি কি বলবো? তখন হয়তো নানার অনেকবার বলার পরে নানা মানতে লাগবে, স্কুলে নিয়ে গেল না, একদম স্কুলের পাশে নিয়ে ছেড়ে দিস। যে আমার বন্ধু আসছে তো ও আবার সব চিনিয়ে দিল। স্কুলে মানে একদম পাশে স্কুলেই নিয়ে আসি, ওদের ভিতরে ঢোকা বাকি, শিশুকে গেছে ছেড়ে দিল। পরে চলে গেলাম। পরে ডিসিশন নিল ঢাকা পাঠাই দিব, এখন কাজ করবি তো আর কি করবি, যেহেতু লেখাপড়া চাচ্ছ। আসলাম ঢাকা, ঘুমায় যাইতাম সারা আজানের সাথে লেখাপড়া করা, কথা বলতে হবে নাহলে শুনতে পাবে না। ঢাকা পাঠায় দিল। এর ভিতরে মা আমার মামা ছিল, চাস্তো মামা, এদের সাথে যোগাযোগ করে, আমার আর ছোট মামা আসলো ঢাকা থেকে, যোগাযোগ করে পাঠায় দিল ঢাকা। ঢাকা পাঠাইলো কি আমি আবার এসার আজান দিলি ঘুমিয়ে যাইতাম। ওইটা যতই পিটাইতে ওই আজান দিলি ঘুমিয়ে যাইতাম। তাই ঢাকা আনিয়ে প্রথম যেদিনকে কাজ দিল, প্রথম দিনই নাইট ডিউটি বললো। দাঁড়ায় রয়েছে এক জায়গায় স্টাইল কাট, সকালে মানে ওই জায়গায় তো না লড়লাম না, দেখতেও পারলাম না কোন জায়গায় দাঁড়াইছি, সকালে গেছে। তারপরে ওই জায়গায় আবার আরেকটা নিয়ে করলাম যে আসছি তো কাজ না শিখে বাড়ি যাবো না। এর মাঝখানে আমাদের ফ্যামিলিতে একটা প্রথম বিয়ে ছিল আমার স্বাস্থ্য বোনের। খবর পাইলাম 3 দিন পরে বিয়ার, যে জাস্ট বিয়ের দিন খবর পাইছি, আমি গিয়ে দেখুন বিয়ের অনুষ্ঠান শেষ। তা রাগ করে গেলাম না, ওই জায়গাতে লেখাপড়া ছাইরা। পরে আবার 2004-এর দিকে মনে হয় প্রচুর বৃষ্টি হয়। ওই বৃষ্টির সময় আমাদের যে কাজ করে এটা ডুবে গেল, খালি মাছ আর মাছ। এটার ভিতরে কি মাছ? এইগুলো মাগুর মাছ। এটা ধরে একটা বেস্তান খাইতাম, দেখতাম অনার তো ফ্যাক্টরি বন্ধ। এর মাঝখানে ফ্যাক্টরিতেও চুরি হইলো, কি হলো উর্ফেদা কারা জানি ডুইকিয়া সন্ত্রাসীরা। আমি দেখতাম সন্ত্রাসীকে দেখা যায় তো কালো পোশাক পরে ওরা আসতো ভিতরে তো ঢুকে যত আমরা যে কাপড় গুলা বানাইলাম এই সব রাত্রে চুরি করে নিয়ে গেছে। আমার ছিল লিয়ে গেল দেশে। আমাদের এলাকার আরেক বড় ভাই ছিল, নাম ইয়াসিন, 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনো, সে খুবই ভালো লোক। সে আবার বললো কাকি ওরা আমার সাথে নিয়ে যায়, ও সোয়েটারের কাজ করবে। ও ওই জায়গায় থাকা অবস্থায় আব্বাই আংটি হাতে দিল। যে সময় আমি টেক্সটাইল মিলে কাজ করি, আব্বাই যখন আংটি হাতে দিল, এখন আমি সারা রাত আর ঘুমাইতে পারি না। আমি খালি এটাই দেখতে আছে যে আমার কি জ্বালা পোড়া হইতে আছে, যে অনেক কষ্ট করে তখন টেলিফোন ছিল, যোগাযোগ করে দেখলাম। হ্যাঁ, আব্বাই ফোন দিলাম। আব্বাই কয় আমি তো একদিন কোনো রকম হাতে দিয়া এটা দিছি, আমার নাকমুখ বার হয়ে গেছে, আমি আর আংটিটা হাতে দিইনি। আমি কইলাম ওইটা নিয়ে আপনি ঢাকা এসে পড়ি। তা আব্বাই আংটি আমার দিয়ে গেল। এরপর থেকে আংটি আমার হাতে। এর মাঝখানে আমি যখন সোয়েটারে কাজ করতেছি, সোয়েটারে কাজ করা অবস্থায় আমি দেশে গেলাম। দেশে গিয়ে তখন তো গরু আছে, ওই কলি তুলতে গেলাম। এইলো কাহিনীটা আস্তে আস্তে ফুল যাই। ওখানে কলি তুলতে গেলাম, ওই জায়গায় ওই ছোট ভাইটা তখন তো মোটামুটি বড় হয়েছে। কলি বলতে
খেসারি আছে না, খেসারি, ওইটা বা আমাদের দেশের ভাষায় কই পুলি। ঠিক আছে ঠিক আছে। ওইটা তুলতে একটা গরুর জন্য সন্ধ্যাবেলা আনতে গেলাম। ওই ছোট ভাইটা আমার সাথে তখন মোটামুটি তো আরো 5-6 বছর হয়েছে, তো টুকটুক কথা বলে। তো ওরে নিয়ে আসলাম। ও বলতে আছে, বাবা ভাইয়া এটা তো আজকে একটা সাপ মারছে, কিন্তু মূলত ওটা সাপ ছিল না, ওইটাই ছিল জিনের মেন ইয়া। আমি যখন লাঠিটা ধরলাম, ছোট ভাই বলতেছে এই জায়গাতে একটা সাপ মারছে এই লাঠিটা দিয়ে, এই লাঠিতে সাপ মারছে। আর কিন্তু মূলত ওটাই সাপ ছিল না, সাপটাই ছিল জিন। কিভাবে বুঝলেন এটা সাপটাই জিন ছিল? কারণ সাপ সবচেয়ে বেশি জিন সাপের রূপ ধারণ করে। হ্যাঁ, তখন ওটা তো মারতে পারেনি, একটা বাড়ি দিছে চলে গেছে। আমি কিন্তু বাড়ি দিইনি, বাড়ি দিছে অন্য আরেকজন। কিন্তু আমি যখন ওইটা ধরলাম, ওইটা আমি আর বাড়ি থেকে প্রচুর পরিমাণ পেট ব্যথা মানে সেই শিকার। এই কিন্তু অসুস্থ হয়ে গেলাম আমি, একটা না প্রায় 4-5 বছর। এটাও যে আমার সাথে যে আছে ওরা তো জানে, বলতে এলাকার সবাই জানে আমি অসুস্থ হয়ে গেলাম আর কি। অসুস্থ হয়ে গেছি বলতে এখন আমি পেট ব্যথায় আর কিছু দেখি না। পর এক সময় এলো মানুষের প্রচুর মারলাম, কেউ মহিলাদের যারা বেপরদা চলতো আর কি। আপনি মারতেন গিয়ে? কোনো কথা নাই শুনি, মানে কি করতে? ধরেন আমার পেট ব্যথা শুরু না, তো এই সময় হঠাৎ হইলো গিয়ে এই জিকিট করাইতো আমার দিয়ে। আবার আমি তো কি করতেন দেখান আমাদেরকে, বলেন না। ওটা বললে যদি এই জায়গায় ফেসলি সমস্যা হয় তখন তো হ্যান্ডেল করা যাবে না এই মুহূর্তে। মানে ওইটা বলতে আছি সব মানে জিকির করতো। ভাই তুই একটু আশপাশ আয় ভাই, আমি বিপদে গেছি। না ওইটা ছোটবেলার বন্ধু কি না? হ্যাঁ, ছোটবেলার বন্ধু। যেমন ঘটনাটি ওরাও জানে আর কি, সমস্যা নেই। ওই ফেসে আমি এখন যাব না, পরে জিকির করার পরে। না, কিভাবে জিকিরটা তো দেখাতে পারবা? কিন্তু আল্লাহু আল্লাহু করা মানে অনেকবার, যাতে একটা মানুষের, আমি আরো বলতেছি তখন অসুস্থ হয়ে যাওয়ার পরে তো জিকির করতে। হ্যাঁ, জিকির করতাম। তখন আবার পেট ব্যথা গেলে আস্তে আস্তে এইভাবেই কমে আসতো। আচ্ছা, আর মেয়েদেরকে মারার কারণটা কেন? কারণ বলতে মেয়েরা মানে ব্যাপারটা দেখলে আমার সামনে দিয়ে কেউ আসতে পারতো না। কি করতে? ওই লাঠি যা আছে সব দিয়ে দৌড়াইতাম, আর মানুষ ওটা জানতো। মানে গায়ে হাত তুলতে কি নাকি দৌড়া দিতে? একদম যদি সামনে পড়তো গায়ে হাত তুলতাম। মানে কি লাঠি দিয়ে মারতে? হ্যাঁ, লাঠি দিয়ে মারতাম। এটা হয়ে যাওয়ার পরে এলো গিয়া এখন কতটা ঘটনা ঘটছে এলাকাতে? এখন কারো মনে আছে নাকি জানি না, হয়তো আমার বাপ মার সাথে যোগাযোগ করলে হয়তো তাদের যদি জিজ্ঞাসা করেন বিষয়গুলো হয়তো তারাও বলতে পারে। বিচার নিয়ে আসতো না, ঝামেলা করতো না বাড়িতে এসে? যেরকম আপনার ছেলে আমার বউকে মারছে বা মেয়েকে মারছে, তখন তো জানতো যে অসুস্থ হয়ে গেছে, ওই কারণে মেনে নিত। আর হইলো আমাদের পাশে একটা দোকান ছিল, ওই জায়গায় 4 দোকান ছিল, ওটা দোকানটা আমাদের ছিল। পরবর্তীতে আমরা ভাড়া দিয়ে দিছি। হয়তো হেরো ওই প্রথম দিনই জাস্ট গিয়ে মহিলারা সব বৈশা রয়েছে 4 দোকানে, প্রচুর পরিমাণ নাকি আমি 4 দোকানে যা ছিল সব ভাঙিয়ে চুরে লাইছি। তখন সবাই আস্তে আস্তে মানে অনেক শক্তি। আর আমার যখন এটা ওই টাইমে হয়তো 8-10 জন মানুষ আমার ধরে রাখতে পারতো না কি, এটা ওরাও জানতো আর কি বিষয়টা। মানে প্রচুর শক্তি। নাম জুয়েলের বাসা কত দূর তোমার বাসা থেকে? আমার ওই স্কুলের পাশে, মানে আমার এখানে হয়তো 5-10 মিনিট লাগে আসতোর বাসা। পরে এটা নিয়ে অনেক সময় সবাই করার পরে এখন হইলো আমার নিয়ে বিভিন্ন ফকিরের কাছে যাওয়া শুরু করলো। তো ফকিরের কাছে যাওয়া শুরু এক পর্যায়ে হইলো আমাদের এদিকে একটা হুজুর ছিল, বাহাদুর দুলারচর হুজুর নামে বলা হয়। তাই হেউ কাছে আর কোনো জায়গায় নিলে আমি যাইতে চাইতাম না, মানে ওই জায়গায় নিলে যাইতাম। তো আমার মামা সবসময় আমার সাথে যাইতো। আমার এই আঙ্গুলটা এই যে এমনি ধরে নিত, সারা পথও ছাড়তো না আর কি। আর এটা নাকি একটা নিয়ন্ত্রণ করতো ওই টাইম। মানে কি এই আঙ্গুলের এই জায়গায় চাপ দিত, এই যে এই জায়গায় নখের উপরে চাপ দিত, এই যে নখ মনে করেন আমার মিস হয়ে গেছে, এইরকম ভাবে চাপ দাও আমার কোনো জায়গায় নেওয়া হয়তো। তো ওই জায়গায় গেলে হয়তো হেরা যা দিত, হেরো মানে ভালো জিনিস দিত, মানে দোয়া টোয়া দিত, আর এলো তাবিজ দিত। কিন্তু তাবিজ তো আমার সাথে থাকতো না, তাবিজ কিছুক্ষণ পরেই পড়ে যেত। এই সবার সাথেই দিছে, আর সামনেই নাই। এটা লেয়ার কেউ দিতে পারে। অনেক ফকির হয়তো যোগাযোগ করে দেখা যায় আসছে আমার বাড়িতে, ঢুকবে, ঢোকে নাই, চলে গেছে। তারপরে চাঁদপুর এক মাওলানার কাছে আরেকজন বলল যে হের কাছে নিয়ে যান। আবার আব্বাই আম্মাই সবাই নিয়ে গেল। হুজুরে দেখে টেকে তাবিজ দিল। তাবিজ বলছে তাবিজটা কালো হবে না, অরিজিনাল রূপা দা বানায় দিছে। এ তো আমি টলার এই উঠটা বেশিক্ষণ আসতেও পারিনি, এটা এমন কালো হয়েছে, পুড়ে গেছে লাগে। তো এটা একটু ফালাই দিলাম, আমি ফালাই দিলাম দুইটা। তা আব্বাই বললো এত টাকা তাবিজ আনলাম, তুই ফালাই দিলি, আচ্ছা যাক তোর বালাই বলা। তার কেউ কিছু বললো না। এর মাঝখানে তখন আমার দাদিও আছে, সবাই আছে। এই লোক পুনরায় এটা আমার রূপে আসে আর কি। তখন এই জিকিরটা শুরু হইলো। সেদিনই জিকির টিকির কইরা
মানে এটা সম্পূর্ণ বাতলায় দিল যে কিভাবে আমি চলবো। আর কে বাতলায় দিল? ওই জিনটা। কিভাবে কথা হইতো জিনের সাথে? জিনের সাথে তো আমার মুখে কথা হইতো। আর মানে ও তো সম্পূর্ণ তখন তার ও এক জায়গায় দাঁড়ায় যেরকম না, ও সম্পূর্ণ বডিতে ধরেন আমার কাজ করতেছে, আমি যা কইতেছে আমার এটা বলাইতেছে। কারণ এইটাই আমি তখন বিশ্বাস করতাম না। ওর কণ্ঠস্বর তুমি তো শুনতে পাইতা? হ্যাঁ। কি কণ্ঠস্বর, ছেলে না মেয়ে কণ্ঠস্বর? ছেলে। আচ্ছা। তখন মানে এই জিনিসটাই আমি বিশ্বাস করতাম না, বিধে এটা বন্ধ করে দিছি। পরবর্তীতে কিছুদিন আগে ঘটনাটা আসলে পর্যায়ক্রমে দেখবেন এটা সম্পূর্ণ ক্লিয়ার করতেছি। তখন হইলো এই আস্তে আস্তে এটারে আমারে ওই দিন অনেক জিকির টিকির কইরা আমারে কিছু পানি পরা দিয়ে গেল, ওইটা মানে পরে দিলাম। আর ওই কিভাবে চলবো আমি, তখন তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিভাবে চলবো। নামাজ কোন বয়স থেকে পড়ো তুমি? না ওই নামাজ কম বয়স থেকে পড়ি, কিন্তু ওই যখন এটা আসে ওইটা আমার সাথে যে জিনটা ছিল ওটা খুবই ভালো এবং মানুষকে খুব উপকার করতো। পরবর্তীতে আমি যখন এটা পাইলাম তখন অনেক মানুষ আসে আমার বাড়িতে, আর মানুষ সবাই জানছে যে এটা ও ফকির আলী পাইছে, এরকম ছড়ায় গেছে পুরো। আর হেও তো গাইবে পাইছে, মানে কারো তো আনা মানে একটা আধ্যাত্মবাদের ব্যাপার। আপনার বন্ধুরাও আপনার কাছ থেকে এরকম কিছু? না, ওরা নেয় না, এমনি শুনছে। আমি ওই টাইমে ঘুমাইলে একটা 5 দিন চলে যেত, 7 দিন চলে যেত। মানে ঘুমাইলে? খাওয়া দাওয়া করতেন না? না, খাওয়া দাওয়া না, এভরিথিং কিছুই নাই, আমার 5-7 দিন ঘুমের ভিতরে চলে যেত। এটা আপনার আশেপাশে মানুষ দেখতো তো? হ্যাঁ, এটা সবাই জানতো। এটা আপনারা দেখছেন? আমরা দেখছি বলতে আমি তো ঢাকা থাকি ওর সময়বেলা থেকে, তো যাইতাম দেখতাম যে একবারে অচেতন অবস্থা। আচ্ছা। আমি ওঠার পরে যে কোনো শারীরিক মানসিক কোনো ইয়ে ছিল না, এর ভিতরে আমার টয়লেটে তো কোনো ব্যাগ ছিল না, বা ওঠারও তোর প্রয়োজন হইতো না। 5-7 দিন চলে গেল। ওকে, শুরু করা আবার এখান থেকে। পরবর্তীতে এমনি চলতে আছে। পরবর্তী যখন এটা মাঝখানে ওই রয়ে গেল, যে ওই তখন বলার দরকার ছিল যে ওই টাইমে মানে ঘুমাইলে 5-6 দিন চলে যেত অনায়াস। কিন্তু আমি ঘুমাতে মানে 5-6 দিন ঘুমিয়ে থেকে যেতে? হ্যাঁ, একদম ঘুমিয়ে যেতাম। বাথরুম, খাওয়া দাওয়া, না খাওয়া, এর ভিতরে কোনো কিছুই নাই, কোনো এভরিথিং নাই, কিন্তু ওঠার পরে পুরো সুস্থ। বাড়িতে ডাকলেও চেতন পাইতে না? না, চেতন পাইতো না। হেরা জানতো যে ওরে দেখতো হয়তো হাত দিয়ে যে নিঃশ্বাস নিতে আছে, তার মানে আর ভয়ের কিছু নেই। এভাবে টানা 5-6 দিন ঘুমিয়ে থাকতে? টানা 1 সপ্তাহ পর্যন্ত গেছে। তারপরে যখন ওই যে এটা আসলো তখন আর এই সমস্যাগুলো আস্তে আস্তে কাটা শুরু করে দিল। তখন আর এই সমস্যাগুলো আমার ফেস করতে হয় না। কে আসলো? ওই যে জিনটা। জিন? আমার জিনটা। বয়স কত তোমার তখন? হ্যাঁ, তখন আমার ওই যে 15 মতো নিতে হবে। তখন পরিপূর্ণভাবে জিন তোমার মাঝে উপস্থিত হলো? দে বললো যে আমি তোর মাঝে আছি, তাই তো? দেখি কি কথা বলতো, জিনের সাথে কি কথা হইতো? জিনের সাথে এমনি কিছু হইতো না। একজন মানুষ আসলে কি দিবা, কিন্তু কোনো খারাপ কিছু যেন না করো। যে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আসবে, এটার জন্য তুমি ভুলেও না করো। একটা সংসার ভাঙ্গা যায়, এটা তুমি ঠিক করো। যাতে একটা সংসার ভাঙ্গা যাইতে আছে অনেক ভুল বুঝার কারণে ওইটা ট্রিটমেন্ট দিয়ে তুমি এটা পরিপূর্ণতা পাও, যাতে সংসারটা পরিপূর্ণ থাকে। একজন মানুষ অসুস্থ, ওদের ট্রিটমেন্ট দাও। যে মাত্র 15 বছর বয়স, দুনিয়ার বন্ধু বান্ধব, তো একটা বন্ধু বসা আছে আমাদের ক্যামেরার ওপারে, এরা প্রেমের জন্য আসতো না? পাশের বাড়ি লাইলিকে আমি ভালোবাসি, আচ্ছা অনেক আছে। তখন কি করতা? আমি বলতাম যে এটা আমাকে দাও, সম্ভব না। কারণ এর দিকে অনেক ইয়ে ছিল যেটা পরিপূর্ণভাবে মানে এটা যেন না করি। একজন মানুষ অসুস্থ, এটা করতে পারতাম। একজন চোর ধরার জন্য খুবই ইয়া করা যাইতো, কিন্তু একসময় আমাকে বান মারে। তখন তো হয়তো আমার কোনো কিছুই হয়নি, আমার বান মারছে, আমি তখন বাসায় বসে রয়েছি, আমার গাছের নারকেল গেলে সব ফেরফেরে পড়ে গেল। তখন আবার মানে গাছের নারকেল সব পড়ে গেছে, একদম ইনস্টল পড়ে গেল। বান মারছে কে? প্রতিপক্ষ? মানে যে চোরকে ধরছিল সে চোরের কেউ? হ্যাঁ, কিন্তু এটা কিভাবে বুঝলে যে বান মারছে? গাছ থেকে যে নারকেল পড়ে গেল? এটা তো রাত্রে আবার আমাকে বলে দিছে যে তোমার জিন তো এসে বলে দিচ্ছে যে তোমাকে বান মারছিল, এটা এই সমস্যা করতেছে। এরপর তো আমি আর কিন্তু ওই সময় আমি এমনও আছে মানুষের বলে দিছে যে এই জিনিসটা আমি নিয়েছি পাইছি। একজনের ওয়াইফ টাকা পয়সা নিয়েও চলে গেল, সেও গেল, তারও আইনে দিলাম। কিন্তু কতদিন পরে আস্তে আস্তে আমার মনে হইতেছে যে মানুষের জিনে ধরতে হয়। তখন হয়তো আমার খবর দিলে আমি যাইতাম, কিন্তু আমি জানতাম না যে কেন আমার দেখা যাইতেছে। ওই মানুষ সুস্থ হয়ে যাইতেছে, 2-3টা তুই ফুদিলি আর কি বলতে ফুদার সময়? ওইটা তো বলা যাবে না। সিন্ডিকেট না, সিক্রেট। সিক্রেট সিন্ডিকেট মানে সিক্রেট বলতে তো বন্ধু হয় সিক্রেট, ওইটা বলা যাবে না। কারণ ওই জায়গায় অনেক সুন্দর ভাবজান। ও কি ছোটবেলা বন্ধু? হ্যাঁ, ছোটবেলা। ভয় লাগে না বন্ধু? এরকম বন্ধু 500 চলে ক্লাসমেট 500। পরবর্তীতে
পরবর্তীতে এইরকম হইলে তা দেখা যাইতেছে আমি ফু দিতাম, তো যাইতো, কারণ কি কারণে গেছে, কি পড়লাম, হয়তো কোনো কোরআনের আয়াত আমাকে ওই টাইমে বলতো, আমি এগুলো পড়তাম। এটা কে এখন বলতো? মনে নাই আপনার? সূরাটা মনে আছে, কিন্তু সূরাটা বলা যাবে না। না না, বলার দরকারও নাই আপাতত। ওইটা না- বলতো যে জিন শিখায় দিত, তাই তো এটা বল। এই সূরাটা পড়লেই হয়ে যাইব, তখন আমি মানুষকে হয়তো ফু দিতাম, চলে যাইতো। তো যাই, ওটা কিন্তু সিন্ডিকেট না। সিন্ডিকেট বলতে আমি ভয় পেয়ে গেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই সিন্ডিকেট ভাঙতেছে যাতে কম দামে জিনিস পাওয়া যায়। পরবর্তীতে- সিক্রেট ছিল, তাই তো? জি। এটা বলা যাবে না। না। আর কি কি সমাধান হয়েছে এরকম? যেমন বউ ভাইগে গেছে, সেটা কানানো হয়েছে, জি, পরকীয়া ছোটানো হয়েছে, না ওই ধরনের কিছু আসে না, তখন তো আর আমি বেশি টাকা চোর চোর ধরা কিভাবে হয়েছে? চোর ধরা যে কোনো একটা গল্প শুনি কিভাবে ম্যানেজ করা হয়েছে। একজনের কাঠ, মানে ঘরে তো আমাদের দিকে তো কাঠ। কাঠ দিয়ে ঘর বানাই, তো হ্যাঁ। ওই অনেক 2টা ঘরের কাঠ নিয়ে একজনের তো আরেকজনে লুকায় রাখছে, মানে পুকুর তো না, অন্য 2-3টা পুকুর নিয়ে লুকায় রাখছে। বলে দিছি যে ওই জায়গায় গেছে, ওই ওই কাঠগুলো ওই জায়গায় আছে, নিয়ে দিচ্ছে। কিভাবে বললে? ওই তখন তো আমি ওই যে জিকির করলে ওই জায়গায়, জিকির করলে কি ধ্যানের মতো? তখন জিন এসে দেখায় দেয় যে এই কাঠটা এভাবে এভাবে ওই জায়গাতে আছে, এরকম? হ্যাঁ, তখন বলে দিত যে এই জায়গায় আছে। জিনি আমি একটা কার্টুন দেখছিলাম, ওখানে এরকম হইতো যে ও যখন করতো তখন সাথে সাথে ব্রেনটা বন্ধ হয়ে যেত, তখন ওই জিনি দেখাতো যেভাবে গিয়ে গিয়ে ওই জায়গাতে, তখন সে বলে দিত ওই টাইপের। পরবর্তীতে ওইটা করার পরে তখন হইলো আমি তখন তো আর হাদিয়া নিতাম না, কিন্তু এটাই আমার জীবনের লাইফটা নষ্ট করছে আমি এই জায়গাতে, যে একটা মানুষ চলার তো গিয়ে অনেক কিছু দরকার হয়। কয়দিন হাদিয়া না নিয়েছিলে? মানে হাদিয়া ওই যে 15 বছর থেকে শুরু করলা? হ্যাঁ, শুরু করলাম, অল্প কিছুদিন করছি বলতেছি। পরবর্তীতে দেখা যাইতেছে মানুষ আসতে আছে, হন কি পরিমাণ মানুষ আসতো? প্রতি সপ্তাহে তো প্রতিদিনই আসতো, কিন্তু আমি তো প্রতিদিন বসতাম না, সপ্তাহে 2 দিন বসতাম। ওই 2 দিন মানুষ আসতো, অনেক মানুষ আসতো বিভিন্ন রোগ নিয়ে, তার ট্রিটমেন্ট দিতাম। হয়তো 10 টাকা। সপ্তাহে 2 দিন বসতে? হ্যাঁ। বাকি 5 দিন কি ঘুমায় থাকতে? না, তখন তো আর ঘুমটা অলরেডি চলে গেছে। ও ঠিক হয়ে গেছে। পরবর্তীতে দেখা যায় মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসে, আমি হালকা পাতলা 10 দিনে টাকা। কতজন আসতো আনুমানিক? ওই টাইমে তো একদিনও 40-50 জন আসতো। তখন দেখা যাইতেছে আমি 10 টাকা 5 টাকা নিয়ে কাজটা করতাম, কিন্তু ওই যাদের চোরটা ধরলাম তাদের একটা হাদিয়া দেওয়ার কথা ছিল, সে আর দিল না। কত টাকা দেওয়ার কথা ছিল? হয়তো ওই টাইমে 500 টাকা, মানে 500 টাকা না, যে কোনো একটা মোরগ টোরগ এরকম কিছু কিছু দেওয়ার একটা, কথা। হ্যাঁ। কিন্তু তার সবচেয়ে বেশি ক্ষতি করে আমি মানুষকে, আছে না অনেকের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, ওই সমস্ত লোকগুলোর বিয়ে দিলে বিয়ে হইতো, কিন্তু আমার সাথে তাদের কন্ট্যাক্ট থাকতো যে আপনারা বিয়ের আগে কিছু দেওয়া লাগবে না, কিন্তু বিয়ে হইলে এই জিনিসটা এমনি খাওয়াই দিবেন মানুষকে। তো কয়েকজন আমার সাথে ফল করে লাগলো, মানুষকে এবং তোমাকেও? হ্যাঁ। আচ্ছা, ফল করলো বলতে তো বন্ধুরা এসে কি করতো? বন্ধুরা এসে কি দাবি করতো? ও যেমন যে এখন তো লুকায়ও না, বলো না, ওরা তো কিছু না, আমরা আসলে যখন এটা বুঝছি যে রিয়েল কিছু। কি নাম তোমার জানো? ডাক নাম? আমরা মোহাম্মদ জুয়েল। জুয়েল, তোমরা কি কি রিকোয়েস্ট করেছো কত দেখি? না, আমরা এভাবে কোনো সময় রিকোয়েস্ট করি নাই, তবে এই কিছুদিন আগে ও যখন এখন কিন্তু বাড়ি থেকে মিসিং, তো এর আগে আর কি আমি আপনারা বলতেছেন। একটা বিষয়ে আর কি ওরা বলছি যে দেখ আমি যে কাজ কাম করি, কারণ আমার সংসারে একটু কষ্ট হয়, মানে এই আর কি করি, ওরা বলছি যে তোর জিনের আমার একটা আংটি দিতে, বাবা এগুলো বলা যাইব না, এগুলো আমার ক্ষতি দিতে পারে। আর ও যখন ওর এটা আসতো, মানে এগুলো দেখতাম যে ও কিভাবে আর কি আসতো, জিকির করতো, বাতি বুতি বন্ধ রাখতো, তার মানে একবারে যখন মজলিসে হুজুররা যেভাবে জিকির করে, তখন জিকির করার পরে ওর বয়সটাই চেঞ্জ হয়ে যেত, মানে ও যে আমাদের মাঝে আছে ও এটা জানতো না, এরকম হয়ে যেত। তখন প্রশ্ন করা হইতো এইভাবে কি এইভাবে, তো প্রশ্ন করার পরে আবার ওর বয়স দিয়ে আর কি বলতো যে এইটা। ভয় পাইতো না তোমরা বন্ধু বান্ধব? না, এইভাবে আসলে অভ্যস্ত হয়ে গেছে। আসলে এগুলো জানি, দেখছি, এই জন্য আর কি ভয়। আচ্ছা, তারপরে ছেলে পরবর্তীতে দেখা যাইতেছি। কিন্তু উনি তো কথাটা শেষ করেন না। আপনি বলছিলেন যে আপনার সংসারে যে খরচটা হয় ওটাতে পোষায় না, তারপর এটা রুটি রেখে পাইছিল না, এটা করেনি তো, ওর সাথে ইয়ার কি করছে, বলছে যে তো রাজি হয়নি, যেহেতু সব ধান্দাবাজি কাজের মধ্যে থাকে না। হবে না। ওকে, তারপরে তুমি ওই যে খাওয়ার কথা বললে, ওই কাঠের চুরি যাওয়া কাঠ যদি উদ্ধার করে, কিন্তু খাওয়াইনি না। বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছিল যে আপনি একটা বিয়েটা হয়েছে, আপনি একটা খাসি আমাদের এলাকার এই জায়গায় আসবেন, এই জায়গায় 500 করে জাস্ট আপনি এটা খাওয়াই চলে যাবেন, কিন্তু কয়েকজনই কি এটা আর করলো না। তখন আমার কাছে আস্তে আস্তে কেমন লাগলো যে মানুষ তো এটা অনেকের একটা চিকিৎসা দিলাম, 500 টাকা লাগবে ধরেন, ডিটেলস আরো অনেক কিছু দেওয়ার পরে
আর আমার কাছ থেকে লাগতো হলো ফল। আপনারা আছেন আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 আজকের ক্যানভাস, বাট ডিফারেন্ট ক্যানভাস। আমার সারা জীবনে মনে হয় প্রথম এই ধরনের একটা এক্সপিরিয়েন্স বা এই ধরনের একটা স্টোরির সামনে গেছি। যত ক্রেডিট সব শান্তুর যেহেতু প্রডিউসারে, যত ডিসক্রেডিট সব শান্তুর যেহেতু প্রডিউসারও। তো আমরা এই প্রোগ্রামটাকে আর একটু সামনের দিকে কন্টিনিউ করব। আজকে আমাদের সাথে আজকের গেস্ট অফ অনার, যার নাম হচ্ছে সালেহ এবং তার ছোটবেলার বন্ধু। ওকে আমরা ইচ্ছা করে জুয়েলকে নিয়ে আসছি যে মাঝে মাঝে জুয়েলের কোষ্টি পাথর দিয়ে একটু জাজ করে দেখবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। যেহেতু আপনারা যারা পর্দার ওই পারে আছেন, ক্যামেরার ওই পারে আছেন, তাদের মধ্যে হয়তো বিভিন্ন রকমের কোয়েশ্চেন পপ আপ হচ্ছে, সঠিক অনেক বেঠিক। ধরনের কোয়েশ্চেন আমরা দেখতেও পাচ্ছি। এক্স্যাক্টলি, ওটা দেখে আমি বলতেছি আর কি। প্রচুর কোয়েশ্চেন পপ আপ করতেছে, সো ওটার ওয়েট করার জন্য আমি ইচ্ছা করে ছোটবেলার বন্ধুটাকে পাশে রেখেছি। হ্যাঁ সালে, তারপর পরবর্তীর আগে একটু ছোট্ট করে একটা জিনিস জেনে নি, বাবা কি বলতেন? বাবা তো অসম্ভব নামাজি আপনারা। আমার বাবা নামাজি, আমাদের ফ্যামিলি সবাই নামাজি। কয় ভাই বোন আপনারা? আমরা হলো 5 ভাই বোন। আমরা 5 ভাই বোন। কয় ভাই কয় বোন? 3 ভাই 2 বোন। আমরাও 3 ভাই 2 বোন। তো এই 5 ভাই বোন সবাই প্রচন্ড নামাজি, রাইট? বাবা কি বলতেন এসব দেখে? আমার বাবা এটা পছন্দ করতো না, আর আমার ফ্যামিলির কেউ পছন্দ করতো না। কি বলতো বাবা? বলতো এটি তো ফকির, তো আমরা বিশ্বাস করি না। তখনই আস্তে আস্তে মুভমেন্ট আসলো যে আমি যখন মানুষকে বলি যে আপনার 500 টাকা লাগবে, তার কাছে টাকা না থাকলেও তো আমার টাকা দিতেছে, তো এটা আমি আস্তে আস্তে বন্ধ করে দিলাম টোটালি। বাবা পছন্দ করতো না, পরিবার একেবারেই পছন্দ করতো না, কারণ এই ধরনের ফকিরি, এই ধরনের যে মারফতের তো একটা লাইন থাকে, এই ধরনের মারফতি বা এই ধরনের ফকিরিকে ধর্মে, ইসলাম ধর্মে সরাসরি কোনো জায়গা ওই অর্থে নাই। জি, তারপর তুমি বলছিলে যে ওই কি যেন বলছিলে যে আমি এগুলো করতে করতে থেকে সরে আসলে যে টাকা নেওয়ার ব্যাপারটা। আমার মাথাতে আসতো যে এর বললাম 500 টাকা লাগবে, কিন্তু এর কাছে টাকা না থাকলেও তো আমার টাকা দিতেই হবে। ফকির কাছে গেলে তো টাকা দিতেই হয়। এখন চিন্তা করলাম যে এটা আস্তে আস্তে কন্টিনিউ করতে করতে এটা আমি বন্ধ করে দিব। তো এক সময় পুরোপুরি বন্ধ করে দিয়ে আমি চলে গেলাম একটা ট্রেনিং। তখন এই যুব উন্নয়নের ট্রেনিং করতে গেলাম, পশু ঘাস মুরগি নিয়ে। এই ট্রেনিংটা শেষ করে এসে আমি আবার পশু ডাক্তারি এলাকার ভিতরে, ওই যে গ্রাম্য পশু ডাক্তার হিসেবে এটা শুরু করলাম। কিছুদিন যাওয়ানোর পরে আবার ব্যবসা বাণিজ্য শুরু করলাম, পোল্ট্রি ফিটের ব্যবসা নিলাম। তো ওই ছোটকালে তো বাবা মাকে বা যারা ছিল ওই দিন সবারই বলে দিছে ও যেন কোনো সুদের সাথে না জড়ায়। তো এখন ব্যাংক মানি তো সুদ, এই জিনিসটা হয়তো বাপ মা প্রচুর আদর করে এই বিদায় মাইনা নিতে পারে না, নাকি কি জন্য মাইনা নিতে পারে না, বা কি স্মরণ ছিল নাকি, এটা আমি জানি না। তখন আমি তো যখন ব্যবসা করতে নামলাম, আমি তো ব্যাংকে টাকা তুললাম, চলে গেল গা। এর মাঝখানে আমি 2014-তে বিয়েও করি। আমার এখন 2টা বাবু আছে, কিন্তু এখন আমি কারোর সাথে যোগাযোগই করতে পারতেছি না, আসতেছি। তখন যখন বললো যে কোনো সুদের সাথে না জড়ায়, তাই আমি ব্যবসা করতে গিয়ে দেখা যাইতে আছে একদিনই 36 লাখ টাকা ঋণ করলাম। অন্তকে 8 লাখ টাকা নিয়ে গেছে, জিন নিয়ে গেছে এগুলো টাকা। 36 টাকা ঋণ করলে কোত্থেকে? ব্যাংকেতে। জিন টাকা দিয়ে কি করবে? জিনের কাছে প্রচুর পরিমাণ অর্থ আছে, আমাদের কাছে তো 4 গুণ বেশি আছে। এটা যদি কোনো আপনাদের পরিচিত কোনো মানে এই জিন লিয়ে যে আলেম টালেম ইয়া করে, তাদের সাথে যোগাযোগ করে দেখা। 36 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলে? হ্যাঁ। জল জানো কি এটা? বলো তো কাহিনীটা। হ্যাঁ, কি লোন কিসের ভিতরে নিলে? তুমি মর্গেজ দাওনি কিছু? মর্গেজ দিছে, ওর সম্পত্তির দলিল দেওয়া হয়েছে। তারপরে উনি আস্তে আস্তে আবার আপনার এই যে পোল্ট্রি ফার্ম আছে না, এগুলা দেখায় আর কি। ওই ব্যবসাটা কেমন করতো, পোল্ট্রি ব্যবসাটা? ব্যবসাটা প্রথমে ভালো ছিল, অনেক ভালো ছিল। আমরা সবাই এলাকায় আর কি সবাই ওর ব্যবসা দেখে আর কি একটা অনুপ্রেরণা পাচ্ছে, এবং কেউ হিংসাও করতেছে। হিংসা করার মতো, যেহেতু পরিশ্রমী ছেলে, তো ভূতে ধরলো কেন? ওই ব্যবসাটাকে নষ্ট করার উদ্দেশ্যটা কি? ব্যবসা নষ্ট করেছে ওর থেকে যেটা শোনা, যে ও যেটাই আগে যেত হঠাৎ করে পড়ে যেত, কারণ এটা ওই যে ওর যেগুলা ওর সাথে কাজ করে। ব্যবসা তো ঠিকঠাক চলছিল সালে, তাহলে লোন নেওয়াটা কি আদৌ দরকার ছিল এই সময়? আমার তো আর পুঁজি ছিল না তেমন একটা। আমি প্রথম 3 লাখ, তাই বলে 36 লাখ না, একবারে তো না। তখন ব্যবসার রান হইলো 5 বছর। 5 বছরের ভিতরে দেখেন আমি প্রথম 3 লাখ টাকা লোন নিয়ে শুরু করি। বুঝলাম, তাহলে মোট 36 লাখ টাকা লোন নিয়েছিলে ব্যাংক থেকে, রাইট? জমি মর্গেজ দিয়েছো। এই টাকা থেকে তুমি বললে 8 লাখ নিয়ে গেল জিনে। কিভাবে নিয়ে গেল? এটা তো ওরা তো যে কোনো সময় যে কোনো মানুষের রূপ নিতে পারে। বুঝাও। হ্যাঁ, কিভাবে নিয়ে? ওরা আমাকে চেক দিয়ে নিয়ে গেছে, এবং নাকি যখন বাসায় আমাকে এটা নিয়ে পয়সার কিট করতো, আমি নাকি কিছুই বলতে পারতাম না ওই টাইমে।
আর পরবর্তীতে আরেকটা বুঝাবার একবার 36 লাখ টাকা তুমি টোটাল ব্যাংকে লোন করে লোন নিলাম। জমি কতখানি দিয়েছো মর্গেজ? মর্গেজ বলতে আমার আব্বার জমি কি রেখে দলিল হ্যাঁ, রাখলাম। ওইটাই mortgage। ওই ওটা mortgage কি মর্গেজ বলে? আমার বাবার কতখানি জমির পরিমাণ দলিলে যেটা আছে? এতটুকু বলতে পারবো না। আমার বাবার সম্পত্তি ছিল, সেটা তো তোমার সম্পত্তি না। আমার সম্পত্তিও ছিল। তোমার অভাবী কিন্তু অত পয়সাওয়ালা মানুষ না তো তোমরা। আমারও সম্পত্তি ছিল, মানে আমি একটা জমি কিনছিলাম। তোমাদের তো বন্টনামা হয়নি না, ততক্ষণ। তখন আমি একটা জমি দোকান কিনি আর কি, দুইটা আচ্ছা, জায়গা। ওইটা সহ বাপের দলিল সহ। জি। বাপের জমিতে তো 5 ভাই বোনের সমান অধিকার আছে, রাইট? জি, এবং তোমাদের অবস্থা তো সেই অর্থে অত ভালো না যে তোমার গৃহস্থ জমি অনেক জমি আছে, ব্যাপার তো তা না। তাহলে তুমি যখন লস খাচ্ছ তখন তুমি একা লস খাচ্ছ না, তুমি তোমার বাবা মা সহ ভাই বোন সবাইকে কিন্তু অপদস্থ করলা, ব্যাপারটা তো তাই। হ্যাঁ। এবার বলছো যে তুমি লোন দিয়ে চেকে টাকা দিয়েছিলে, কাকে দিয়েছিলে? কোন একজন জিন মানুষের চেহারা নিয়ে আসছিল, সে কি করতেছিল? না ওটা আমি তো আর টাকা দেওয়ার গল্পটা বলো। 8 লাখ টাকা। টাকা দেওয়ার গল্পটা যাইতেছি, যখন এর মাঝখানে আবার আমার সমস্যা হয়। পরে আসি, আগে টাকা দেওয়ার গল্পটা বলো। ওই জায়গায় না গেলে কেমনি বলবো? এখানে শুনি 8 লাখ টাকা কিভাবে দিলা সেটা বলো। 8 লাখ টাকা ওরা আমার চেকে নিয়ে গেছে। কিভাবে বলো সেটা বলো। মানে আমি কারো কম নামে লিখছি, ওরা ওই চেকটা নিয়ে টাকা তুলে নিয়ে তো গেছে। সেটা কার নামে লিখছেন? আপনার কাছ থেকে চেকটা নিতে আসছে না কেউ? একটা তো রূপ ধরে আসে, তুমি বললা জিন এই রূপটা মানুষের রূপ ধরে এসেছে, যেমন জুয়েলের রূপ ধরে আসলো। জুয়েল তো তোমার কাছের লোক, তখন জুয়েলকে বললা যে 8 লাখ টাকার চেক লিখে দিলাম, ওখান থেকে একটু পোল্ট্রি ফিডের অমুক অমুক ফুডটা নিয়ে আয়। একটা কোম্পানির নামে দেওয়া হয়েছিল পরবিটা, কিন্তু সেই জায়গায় টাকাটা যায়নি। যায়নি। ওরা বলছে ও চেহারা নিয়ে এসছে কিসের? ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজার চেহারা নিয়ে আসছিল। না, আমার ওই টাকাটা কিভাবে নিছে? হ্যাঁ, হ্যাঁ, ওই সেটাই তো। টাকাটা তো মানে সরাসরি আমার চেহারা ধরে ইয়াতুন উঠে নিয়ে এসে কোত্থেকে? ব্যাংকের থেকে। What? আবার লোন নিতে গেছে? না না, না 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 না, ব্যাংকে মানে যে আমার উনিও টাকা ওরা আচ্ছা, টাকা ক্যাশ পাবেন। ক্যাশ এখন ক্যাশ ক্যাশে গেলে তো আমার সবাই আচ্ছা, তোমার চিনে। চেহারা দেয় তো সই টই নকল করছে তোমার মতো করে নাকি? সই টই আমার কিছু চেক আবার আমি সাথে রাখতাম, অন্তনে 2-3টা চেক নাই। তোমার চেহারা ধরে ওখান থেকে টাকা নিয়ে চলে গেছে ব্যাংক থেকে, হ্যাঁ। 8 লাখ টাকা তুলে নিয়েছে। তো এগুলো তো তুমি ম্যানেজ করতে পারবে না, দিয়ে লস খাওয়া শুরু করলে। এই তো মানে ওই যে বলছিল যে যাতে ও যেন কোনো সময় সুদে না জড়ায়, তো আমি তো সুদে অলরেডি জড়ায় গেছি, তখন 5 বছর হয়ে গেছে। এর মাঝখানে আসলো করোনা, মানুষকে যথেষ্ট পরিমাণ ওই টাইমে হয়তো পজিশন ভালো ছিল, আবার মানুষকে দেওয়ার মন মানসিকতা কখনো নষ্ট করে নাই। তো করোনার সময় অনেক কিছু দেওয়াইছি, কিন্তু হয়তো কেউ জানতো না কে দিতেছে, এটাও আমার দেওয়াইছে গোপনে। রোজা আসতো মানুষকে দিতাম, কিন্তু এদিকে কখনো আমারে ব্যাকআপ করে নিয়ে যায়। তুমি দিতেন কিভাবে? আপনার টাকা থেকে দিতেন নাকি জিন আপনাকে? না, ওই টাইমে তো আমার কাছেই টাকা, মানে এমন বলতো যে আমি যেমন জিনের কাছে তো অনেক টাকা ছিল, মানে অ্যাকর্ডিং টু ইউ, আপনার ভাষ্য মতে। তাহলে সেটা কি ওই করোনার সময় ও মানুষকে হেল্প করতে পারতো না? বা আপনার যখন খুবই খারাপ সিচুয়েশন ছিল তখনও তো? সিচুয়েশনের সময় সবাই যখন প্রশ্ন করতো তো বলতো ওকে ওরে তো বারবার বলছি ও যেন লোনের সাথে না জড়ায়, ওরে মুভমেন্টে ফিরাবো কিন্তু অনেক সময় লাগবে। এর ভিতরে হইলো আমার ছোট বোন আমার দ্বারা ঋণ করেছে, মনে করেন ওরা অনেক সমস্যা করছে, বলছে এগুলা। মানে আমার ছোট বোন আমাকে বনায় বাইরে থাকতো, তো ওখানে বাইরে থাকতো, বাড়ি করব এই টাইমে এলো বললো যে তো টাকা দরকার, তো তুমি টাকা দরকার, আমি টাকা পাবো কই, তো তুমি ঋণ করে দাও, তোমার নামে টাকা তো আমি চালাম। মনে করেন ওর অবস্থা বেহাল, ওর অবস্থা খারাপ করে দিছে যে আমারে প্রথম কেন ও ঋণে ঢুকাইলো, মানে ওর বলতে ওর অনেক কিছুই নাই, ওরও সবকিছু ধ্বংস করে দিছে। তুমি দিছো, বাট আসলে তোমাকে দিয়ে জিন করাচ্ছে, তাই? হ্যাঁ, এটা তো আর এখন যদিও বাড়ির মানুষ বিশ্বাস করে বা এটা তো এখন অনেকে জানি না বিশ্বাস করবো নাকি, কিন্তু এটা অনেকই সম্ভব যদি কোনো আলেমের সাথে ভালো পরিচয় থাকে, যাই না দেখবেন যে এটা আসলেই সম্ভব। ও আমার বোনের মনে করেন যে আমি অনেক ভালোবাসতাম, আচ্ছা, ও যখন ডিয়ার লিসনার্স, আপনারা যারা আমাদেরকে শুনছেন, অনেকেই অনেক প্রশ্ন করছেন যে অনেকের হয়তো একটু গল্পটা শুনে খটকা লাগতে পারে, অনেকে বিশ্বাস করছেন না, অনেকে এটা সত্যতা যাচাই করতে চাচ্ছেন। আপনারা আপনাদের জায়গা থেকে ডেফিনেটলি রাইট, তাই না? সবার তো ওই অধিকার আছে, কিন্তু যারা বিশ্বাস করতে চাচ্ছে না তাদেরকে কি কিছু বলবেন সালেম মিয়া? অবশ্যই বলবো। এটা পরে আসে একদম ক্লোজিং রিমার্কে। এখন বলো তো, এই তো চলতেছে অবস্থা, বর্তমান অবস্থা বলো। এগুলো বুঝে গেছি আমরা, বর্তমান অবস্থা কি অবস্থা? হলো 2টা বাচ্চা না তোমার ছেলে? জি। এক ছেলে এক মেয়ে? না, 2টাই ছেলে। আচ্ছা, বয়স কত হলো ওদের? বয়স একটার 9 বছর, একটার 6 বছর। আরে বড় হয়ে গেছে তো। আর তোমার বয়স কত এখন? আমার বয়স হইলো 34 বছর। 34। বউ কি পছন্দ করে বিয়ে করেছিলে নাকি? ফ্যামিলিগত ভাবে। কেমন আমাদের বৌমা, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ভালো। ভালো। কতদিন দেখা হয় না ওদের সাথে?
আমার তো 9 মাস। 9 মাস ডিভোর্স হয়ে গেছে নাকি? না, ওরা কোথায় থাকে? ওরা বাড়িতে আছে, বাড়িতে আছে। এই পয়েন্টটাতে আসি। পয়েন্টটা আসতে হবে না। বৌমাকে কি নামে ডাকো? রুমি। কতটুকু ভালোবাসো? এই প্রোগ্রাম তো চলে যাবে, দেখবে ওরা। হ্যাঁ। কতটুকু ভালোবাসো আমাদের বৌমাকে? তো ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি কি পরিমাণ। রুমি, রুমি, তোমার সাথে আমার অনেক কিছুর মিল সালে। যেমন তোমার বড় যে ছেলের বয়স, আমার ছেলের বয়স সেম। তোমার বড় ছেলের নাম কি? রায়। ফারহান। ফারহান। আমার ছেলে, দেখো এখানেও মিল। 4 অক্ষরের নাম। আমার ছেলের নাম আইমান। মনে হচ্ছে 2 ভাই, তাই না? ফারহান, আইমান। তোমরা 3 ভাই 2 বোন, আমরাও 3 ভাই 2 বোন। তোমার বউয়ের নামের অক্ষর 2টা দিয়ে রুমি, ঠিক ওরকম পাশাপাশি আরেকটা নাম দিলে সেটা হচ্ছে তোমার ভাবির, মানে আমার বউয়ের নাম। একটু রুমিকে উদ্দেশ্য করে কথা বলো তো। এখন ওরা কেমন ওরা আছে? তোরা বাদ দাও, রুমিকে টার্গেট করে মানে- কথা বলো, শুনতে পাবে, দেখতে তুমি পাবে। কেমন আছো হেও সেটাও আমি জানি না, বলো, এই যে ক্যামেরা, বলো। কিন্তু সবচেয়ে গুরু আমি মাঝখানে কিছু কথা না গুরু বললে তো- মায়েরে বাপ, আমার চাইতে মহাগুরু এখন এখানে, যার কাছে মানুষ এসে পানি পড়া নিয়ে যেত। আমার কাছে তো 2 পয়সা দেয় না কেউ। এখন- আজ পর্যন্ত কোনোদিন পানি পড়া, থুতু পড়া কিচ্ছু নেয়নি। ওই যে ক্যামেরার সামনে। মাঝখানে তো অনেকটি কথা রয়ে যায়, তারপরে হয়তো হ্যাঁ, বলতো। সব পরে আবার আরেকদিন নিব প্রোগ্রামে। পরবর্তীতে আমার দেখা যায়- বৌমাকে উদ্দেশ্য করে পরবর্তী প্রসঙ্গই বাদ। আবার পরবর্তী যে এখন- বলছো, এটাও আমার ছেলের সাথে মিল আছে। নন্দন পার্ক চিনিস না? হ্যাঁ, আমার ছেলে যখন, আমার তো ঢাকা রাজশাহী যাতায়াত করতে হয়, নন্দন পার্কে আসলে ও নন্দন বলতে পারে না, পরবর্তী। বাবা পরবর্তীতে নামবো, নন্দনে নামাইছিলাম 2 বার। এই যতবার পরবর্তী বলছে ততবার আমার নন্দন পার্কের কথা মনে পড়তেছে, রুমির কথা। আমার বৌমাকে উদ্দেশ্য করে বলো। এত পরিমাণ মিস করি যা আমি কিন্তু প্রতি রাতে কাঁদি, হয়তো কেউ দেখে না। মানে আমাকে বাড়ি যাওয়ার জন্য এত প্রেশার দেয়, কিন্তু আমি যখন ফোন দেই রুমি বলে বলো, তবে না বোঝা যাবে যে রুমির সাথে কথা হচ্ছে, আমার বৌমার সাথে কথা হচ্ছে। কও। রুমি ফোন দেই, কিন্তু আমাকে রাত্রে দিন কিন্তু প্রচুর- রুমিকে এভাবে কথা বলতে হয়? তোমাকে ফোন দিই, বলো এভাবে। তোমাকে যখন ফোন দিতে বাধ্য করে তখন আমি ফোন দিই, কিন্তু রাত্রে ফোন দেওয়ার পরে আমাকে গলা বাড়া চাইপা ধরে রাখে লাগে, কিন্তু আমার কোনো কথা আসে না। আমি আমার 2টা ছেলে আছে, তারা কি অবস্থায় থাকে আমি দেখতে পারি না। কান্দুক, কান্দাটা দরকার আছে, ছেড়ে দেখে। দেখতে পারি না। এখন আমাকে একটা কন্ডিশন দিয়েছে, যদি আমি তাদের দেখতে যাই আমার একটা কিডনি বিক্রি করে হইতে। আমি তাদের সাথে কথা বলতে পারি না। আমার মনে হইতেছে যে আমার বড় ছেলেটা খুবই অসুস্থ, এমনকি বাড়িতে 3 জন লোক মারা গেছে খুবই কাছের, কিন্তু আমি দেখছি কিন্তু কিছুই করতে পারি না। তোরা মারা গেছে ঠিকই, আমি রাত্রে দেখছি সবাই এই লোকইরা মারা যাইতেছে। আমার দাদি মারা গেছে, আমি যাইতে পারি না। কত ভালোবাসতো সালে দাদি তোকে, কত ভালোবাসতো নে। তোর নানা কেমন ভালোবাসতো। না, এরা তো আগে মারা গেছে, এখন দেখছি, কিন্তু আমার আপন দাদি মারা গেছে, আমি দেখতে পারি না। ভালোবাসতো তোরে। ও দাদির কাছে তো আংটি রয়েছে, পাথর নিয়ে দিতি। এই যদি আগে মারা গেছে। এখন তো আমি বলছি যে কান্দে হালকা হও। আমি বাড়িতে যাবো, এই ছেলেরা অনেক করে বুঝাই। ছেলের সাথে কথা বল, ছেলের সাথে তো ক্যামেরা গোরা দেখতে পাই যেন। ছেলের সাথে কথা বল। হ্যাঁ, ছেলের সাথে তো কথা বলতে খুব ইচ্ছা করে, কিন্তু যখন ফোন দেই আমার তো এমনি স্মরণ করে দেয়, কিন্তু ফোন দিলে লাগে যে গলা ভরা এমনি চাই এখানে গলা কেউ আটকাবে না যতক্ষণ আমি আছি। কলিজা দিয়ে তোর যখন ফোন দেই তখন লাগে যে গলা ভরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু আছে পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি হাজির নাজির জেনে সবসময় যে কোনো প্রোগ্রাম, এই কাজের মধ্যে ঢুকি, এখানে কেউ গলা আটকাবে না। তুই দেখ, অদ্ভুত একটা ব্যাপার, ইচ্ছা মতো কথা বল, কোনো গলা আটকাবে না। পরবর্তীতে আমি যতই ফোন দিতে চাই, আমি বাবার সাথে মার সাথে কারোর কথা সাথে বলতে কথা পারিস না তো, বলি। ফোন দিলেই জিনে তোর গলা আটকায়, তাই তো? এখানে কেউ আটকাবে না, আজকে আটকাবে না আমি জানি। জানিস? এই কারণ হচ্ছে আমি এই জায়গায় আসার আগে অনেকবার আপনাকে এই জায়গায় যে আরো অনেক চেষ্টা করছি, আসতে পারিনি, কিন্তু যখন বলছি কেউ আটকাবে না। ওটার কারণ যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে বিসমিল্লাহ বলে এই জায়গাতে ঢুকি, এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বহু মানুষের ভালোবাসার আমাকে কারণ বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে হেল্প করবে। তার বাপকে তার সন্তানের সাথে কথা বলতে পৃথিবীর কোন শক্তি নাই যে তাকে আটকাতে পারে, এক্সেপ্ট দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার সন্তানকে তার বাপের সাথে কথা বলতে গিয়ে জুদা করতে পারে না।
তারপর তুই বাপের সাথে কথা বলবি, সবার সাথে কথা বলে, আগে ছেলেদের সাথে, অলরেডি বৌমার সাথে কথা তো বলছস, হ্যাঁ বাচ্চাদের সাথে কথা ওর বল। বাচ্চারা রায়হান না কি নাম ওর? রায়হান ছোট রায়হান, না। হ্যাঁ কথা বল, ওর সাথে কথা বলো তো, কথা সব বুঝে। এর মাঝখানে তো সুইসাইড করতে গেছিলাম তখন তো সুইসাইড করি আমি, বলতে প্রায় 100 মতন ঘুমের ট্যাবলেট খাই আমি। জানতি তোরা জুয়েল? হ্যাঁ এই বিষয়টা আমি জানতাম না এটা, কিন্তু আমার ছোট পোলা যখন আমাকে বলতো, বাবা তুমি না সাইরা যাইতে লইছিল, তোর মা বলতো এই কথা বলিস না। এখন কথা বল, ওই বাচ্চাদের সাথে কথা বল, ওগুলো কথা থাক। পরে 100 ট্যাবলেট খেয়ে তো চলে যাওয়ার কথা, আল্লাহ যে বাঁচাইছে রে মেলাকে। তো বাচ্চারা তোর কথা বলে যাবে এখন, সাথে কথা বলে। অনেকদিন তো কথা বলতে পারিস না তাই না, বললি আমাকে দীর্ঘ 9 মাস আলাদা আছিস, কথা বলতে গেলে গলা টিপে ধরে কে? জিনে। এজন্য কথা হয় না, রাইট? আজকে কিছু হবে না তো কথা বল প্রাণ খুলে, ওরা তো দেখতে পাবে সবকিছু ভিডিও সহ, কথা বল ওই যে ক্যামেরাতে। পরবর্তীতে এখন আমি বাড়িতে যাব বলার পরে 2টা কন্ডিশন দিছে, আর বলছে ওটা পরে রায়হানের সাথে আগে কথা বলেন, রায়হানের সাথে কথা বল এবং ছোটটার সাথে কথা বল, কথা বল সরাসরি। ছেলে তোর সামনে বাবাকে। এই যে বাবা ক্যামেরা, কেমন আছো? আল্লাহর রহমতে কতটুকু মিস হয়তো করিস, কি ভালো। মনে হয়, আমি- কিভাবে দেখবি তাই মনে হয়, ওর কোন কোন জিনিসটা খেয়াল হয় বল সব। আমি প্রতিনিয়ত তোমাদের মিস করি, ওই যে ক্যামেরা, হ্যাঁ দুজনের মিস করি, আমার সবারই মিস করি। আমি একটা রাত ঘুমাইতে পারি না, প্রতি রাত কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আমার কাঁদতে কাঁদতে চলে যায়। আমি তোমাদের কথা ভাবতে ভাবতে প্রতিটা রাত কাঁদায় আমারে, কিন্তু আবার যখন কথা বলতে যাই তখন আর কথা বলতে পারি না। লাস্ট মুভমেন্টে কথা যখন বলার করছে তখন বলছে, আমি তো বলছে যে ওই লাস্টের বার প্রসঙ্গ থাক, আমি বলেছি বাচ্চার সাথে কথা বলার কথা এখন। হ্যাঁ কথা বল, শেষ হলো কথা, বাচ্চার সাথে কথা বলা শেষ, এবার বাবার সাথে। সবচেয়ে তোর প্রাণের জিনিস, আমি জানি যে তোর সন্তান, বউ, অমুক সমুক সবকিছুর উপরে তোর বাপ, যে বাপ অসম্ভব পুণ্যবান একজন মানুষ, দারুণ সৎ একজন মানুষ, অভাবে মাজা বাঁকায় গেছে কিন্তু তার মেরুদণ্ড বাঁকায় যায়নি, এত বেশি সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে মানুষজন। এবং আমিও জানি তোর মাথার তাজ হচ্ছে তোর বাপ, আমার তাই ধারণা, আমি ভুল হতে পারে। জুয়েল এরকমই কি ব্যাপার? আমার কেন জানি মনে হচ্ছে বাপের প্রশ্ন অসম্ভব ফ্যাসিনেশন আছে ওর, যেটা বাপ আবার ছেলের মধ্যে যে কেমিস্ট্রিতে প্রবলেম হয় না অনেক সময়, মান অভিমান, একটু দূরে চলে যাওয়া, একটু অবিশ্বাস, যেটা ওকে ভেতরে ভিতরে চরম ভাবে পোড়ায়, কিন্তু বাপের প্রতি ওই মহব্বতের জায়গাটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়নি। বাপের সাথে কথা বল বাবা, একদম, এই যে ক্যামেরা, তুমি যা করছো আমার জন্য হয়তো পৃথিবীর কোনো বাপ কেউ সহ্য করে না। প্রশ্নই আসে না। কারণ হচ্ছে আমি যখন ঋণ করলাম, তুমি খারাপ জমি বিক্রি করে সব টাকা দিল, হাত এরম করে কর, সুযোগ পাবে বেটা। জমি বিক্রি করে সব টাকা দিল, আমার কোনো ভাই বোন এই বিষয়ে কোনো কমপ্লেনও করে না। আজকে অনেক টাকা ঋণ আছে, কমপ্লেন আমি করার জানি। সুযোগ ছিল, 5 ভাই বোন, ওদের অধিকার আছে, কিন্তু করার সুযোগ দেয়নি এই ছেলেটাকে বাঁচানোর জন্য। তারা সবাই বলছে, তারা সবাই বলছে জমি সব বিক্রি করে ওরে আগে বাঁচাও, ফ্রিকিংলি ট্রমাটাইজড। ওরে সবাই আগে বাঁচাও, ওর যেন কিছু না হয়। আর আমার আব্বার তো কোনো দোকানদার কোনো জায়গায় 2 টাকা পাইতো না, কিন্তু আমার এই কারণটার পরে সবাই হয়তো আমার বাবাকে ঘৃণা করতো, মনে করতো আমার জন্য হয়তো, কিন্তু আমার বাবা সব সময় গরু কাঁদতো, আমার মা কাঁদতো, কিন্তু আমি জানতাম আর কেউ জানতো না। প্রতিদিন নামাজের পরে পরে একটা না 3 মাস এমনি কাঁদতে দেখছি। অনুষ্ঠানের 17 লাখ পরে 17 লাখ টাকা জমি বিক্রি করে দিয়েছে। সব ঋণ শোধ করেছে। এবার এই হকটা তো বাকি ভাই বোনেরও ছিল, নিজের বুড়া বয়সে কোথায় যাবে তার কোনো হিসাব নাই, তারপরে কলকার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য আমি কিন্তু ঘুমাইতে সন্তানের জন্য পারি এত না। বড় উদ্যোগ নিয়েছে। এরকম বাপ খুব কম পাওয়া যায়। একটা রাইতো ঘুমাইতে পারি না তো পাগলা। আমি প্রতিদিন মাথা ব্যথা নিয়ে কাজ করতে যাই। চলে আসেন, এসবকে বুঝে আসেন। এবং আমার এত শখের ছিল আপনার, আপনি সব ছেলে মেয়েকে পর করে দিয়ে, সবাইকে পর করে দিয়ে, আপনার সমস্ত, আপনার বুড়া বয়সের যে অবলম্বন সেগুলো বেঁচে দিয়ে শুধরাইছে। এদেরকে বাঁচায় রাখাটা খুব জরুরি। সে তো জানতো না যে একটা সিগনেচার দিলাই তার স্বামীর আবার নিরুদ্দেশ করে ফেলবে। পরে টান। তখন আবার দেখি আমাকে আবার নিয়ে আসে। আমি কারো কাছে মহিলা আসতে পারি না। টাকা আমার দিকে, টাকা আমার দিকে, টাকা আমার দিকে। তুই কি জানিস 10 যেখানে থাকে, 10 যেখানে থাকে, নর্মাল থাকে, নর্মাল। আবার রুম করতে হবে না, রুম করলে হবে না, তাহলে আমি অনুষ্ঠান শেষ করে দিয়ে চলে যাবো। এই জিনিসগুলো সরাতো, এটা তোর দায়িত্ব। কে করলো নষ্ট? হ্যাঁ থাম, চোখ মুখ, পকেটে লাগ, ওটা বাইরে ফেলতে হবে ময়লাটা।
কোনো রকমের না, একদম কুল। টাকা আমার দিকে, এই যে টাকা আমার দিকে, কুল কুল, একদম ঠান্ডা। তোর আমি বড় ভাই, তোর চেয়ে মিনিমাম 15 বছরের বড় আমি। পানি খাবি? খেজুর আনছিলাম, আচ্ছা খেজুর খাবো তো তোর সাথে। একদম ঠান্ডা হো, নর্মাল স্বাভাবিক বিহেভ কর। খেজুর দান পেনটা ঠিক না ওগুলো পেন পরে পেন এমনি ঠিক হবে। স্বাভাবিক থাক, আমার দিকে স্বাভাবিক থাক। ওইসব করবি না, নর্মাল চোখ টুক বাঁকামো করবি না, নর্মাল থাক। খেজুর ছাড়াই আজকে সবকিছু ঠিক হবে। আজ যেমন কথা বলতে পারছিস, গলা ছেড়ে চোখ খুলে প্রাণ খুলে কাঁদতে পারছিস, সবাই দেখতেছে না, তোর ছেলে মেয়ে তোর বাবা মা দেখছে না, এটাই তুই দেখবি তোর কালকে 50% প্রবলেম সলভ হয়ে গেছে। আমার কথা শোন। কেউ তো জানে না আমি জানি। এই যে ক্যামেরা সব পৌঁছে দেবে বেটা, আর জুয়েল নিজ দায়িত্বে পৌঁছে দেবে ভিডিওটা, তোকে ভাবতে হবে না। তখন বরফ গলে যাবে, বাপ ছেলের মধ্যে যে কষ্টের গরব সেটাও জ্বলবে, কমে যাবে। তোর সাথে তোর ছেলের যে মান অভিমান কষ্টের যে দূরত্ব সেটা কমে যাবে। তোর যে আমার বৌমার সাথে রুমির সাথে যে দূরত্ব মান অভিমান সেটাও কমে যাবে, কারণ ওরা বুঝতেছে যে মানসিকভাবে শারীরিকভাবে এই মানুষটা ভালো নাই, একে ভালো করতে হবে, ভালো রাখতে হবে। তাহলে হয়তো ভবিষ্যতের জীবনে সালে দারুণ কিছু করবে, গুরুত্বপূর্ণ কিছু করে ওদের মুখটাকে আবার উজ্জ্বল করবে, রাইট? আচ্ছা, এই কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। জুয়েল তোর দায়িত্ব ভিডিও সহ যেন বাড়িতে পৌঁছে যাবে, ওরা দেখে, কারণ বহুদিন ওরা কথা বলে না, বাড়িতে দেখা হয় না, আস্তে আস্তে তো হারায় যাচ্ছে ওদের পৃথিবী থেকে, রাইট? এটা হলে ওরা জানবে যে আমার ছেলেটা কোন কন্ডিশনে আছে। ক্লিয়ার? এবার সুন্দর করে মুছে আর একবার লাস্ট টাইম। আচ্ছা, আর কোন রকমের কোনো চোখ মুখ বাঁকানো এসব না, তোর কোনো সমস্যা নাই, ওগুলো কোনো কিছু নাই, নর্মাল থাক। লাস্ট একটা থাম, আমি অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি, এখন একটা কথা শোন আমার। এবার তাকা, ঠান্ডা একদম নর্মাল, কোন রকমের কোনো চলবে না। এখন আমার দিকে তাকায় বলতো, এই যে টাকাগুলো তোর খরচ হয়েছে না, যে টাকাগুলো লোন নিয়েছে, বা লাস্ট আবার 80,000 নিয়েছিস, ওখানে তোর কত টাকা ছিল? 17 লাখ নাকি? মানে 17 লক্ষ টাকা জমি বিক্রি করে ঋণ শোধ দিয়েছে, তার মানে 17 লাখ ধরলাম ওখানে লোন নিয়েছে, যেটা বাপ তার নিজের সম্পত্তি বিক্রি করে তার এই ঋণটা শোধ করেছে। আবার 80,000 টাকা লোন করছিস তুই, সেটা মনে হয় লোকে জানে না। জানে? বাড়ির লোকজন জানে? এখন সবাই তো জানে। এখন জানে। আচ্ছা যাই হোক, তাহলে সব মিলে 18 লাখ টাকা, 17 লাখ টাকা তো শোধ হয়েছে, নতুন এই ঋণটা করছিস। তাহলে আমরা আমাদের নিজেদের শখের প্রয়োজনে হোক বা ভালো লাগার প্রয়োজনে অনেক কিছু করে বসি, করি না? যেমন একবার পাগলামি করে আমি শুধু শখ পূরণ করার জন্য নেপাল চলে গেছিলাম, বুঝতে পারছিস? হয় না, ছোটবেলাতে তো অনেক রকম ভুলই ঘটে। তুই হোক বা তোর মধ্যে যে মানুষটা বসবাস, যার কথা তুই বলতেছিস, যেই হোক, তার কারণে সবচেয়ে বড় খরচ করেছিস কোন পারপাজে গিয়ে? সত্যি কথা বলতে হবে, কিন্তু আমার এই চেয়ারের সাথে কেউ বিট্রে করে না। সবচেয়ে বড় খরচ শুধু মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য। হয়তো ক্যালকাটা গেছিস, হয়তো কক্সবাজারে 15 দিন ছিলি, সবচেয়ে ভালো ছিলি, এরকম কোন জায়গায় গেছিলি? আমি কোন জায়গায়, যে জায়গায় গেছি সেই জায়গায় আমাকে কোম্পানি খরচ, এক জায়গায় 2 জায়গায় গেছি, কক্সবাজার, সেই জায়গায় কেয়ার কোম্পানি নিয়ে গেছিল। না ওইটার কথা বলিনি আমি বলছি যে ওই টাকা থেকে কোনো জায়গায় যাওয়া হয়নি। বড় কোনো জায়গাতে কাউকে বড় কোনো একটা ভালো লাগার জন্য ওই জিনিসটা গিফট করে দিয়েছিস, টাকা দিয়েছিস, সেরকম কোনো কিছু? না, কোনো কিছু করিসনি? না। তাহলে এই 17 লাখ টাকার একটা হিসাব দিচ্ছিস, 60 লাখ টাকা বলতেছিস, আর বাকি 9 লাখ টাকা কি করেছিস? ওইগুলা তো ব্যবসা, তখন তো ব্যবসা করবো, ব্যবসাতে লস খেয়েছিস। ব্যবসাতে লস খাওয়ার জন্য, ওই অল্প সময়ে 17 লাখ টাকা লস খাওয়ার জন্য মাস্তি ভাবে চলতে হয়। শুধুই ব্যবসা করে 17 লাখ টাকা এত অল্প সময় লস খাওয়া সম্ভব না। আমি তো তখন প্রায় 20-30টা খামারে মোরগ দিতাম। মানে এই সময়ে খামারে মোরগ প্রায় অনেক টাকার মোরগ, 12 লক্ষ টাকার মোরগ একবার মারা গেছে। একসাথে এই জিনিসটা তুই জানিস? ওকে, ক্লিয়ার। হতে পারে মোরগ যখন লাগে এবং যখন এই ধরনের ভাইরাস আছে, বিভিন্ন রকমের রোগ থাকে, নামটা নাই বলি, যাই হোক, তখন একসাথে এক ধাক্কাতে এরকম বড় একটা অ্যামাউন্ট যাইতে পারে। কি পরিমাণ করেছিলি তখন? কাহাচারিতে কি পরিমাণ মোরগ ছিল? কিসে? আমার বাড়িতে 12 লাখ টাকার মোরগ মারা গেছে, আদার্স মিলে পড়াই। আন্ডারস্ট্যান্ড, তখন এটা কভার করাটা টাফ। আমি এটা জানবার চেষ্টা করছিলাম যে এই যে লোনটা পড়লো, এটার পেছনে রিজনটা কি? রিজন হচ্ছে যে তুই আসলে বিজনেস করতে গিয়ে এই বিপদে পড়ে গেছিলি। তখন জানা ছিল না যে কোন রোগ, কোন মোরগ লেগেছে। কয়দিন লাগছিল মরতে? একদিনও লাগেনি, একদিনে শেষ। ওকে, অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছে। আরেকটা বিষয় আছে, এই বিষয়টা একটু বলবো। বাংলাদেশ একটা ভাইরাস আসতেছে। আচ্ছা, ওটা পরে, ওসব গল্প পরে। অনুষ্ঠান শেষ করতেছি। স্পেশালি চাচা খালুজান বলে সম্বোধন করেছে আপনাকে, সেজন্য খালুজানই বলি। খালুজান, আপনার কাছে অনুরোধ, সালের যে বাবা তাকে বলতেছি, এবং খালামা আপনার কাছে অনুরোধ,
এবং স্পেশালি আমি বৌমা বলে সম্বোধন করেছি যেহেতু আমার বয়সে অনেক ছোট, বয়সে অনেক নবীন, প্রায় 15 বছরের ছোট। রুমি বৌমা তোমাকে বলতেছি, আমার ভাতিজা যে 2 জন আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সবাইকে বলতেছি যে কেউ দেখুক আর না দেখুক, কেউ বুঝুক আর না বুঝুক, কেউ জানুক আর না জানুক, এটা তো ঠিক। খালুজান আপনি তো জানেনই যে আপনার কলিজা ছেঁড়া ধন এইটা। আমাকে কিন্তু কিচ্ছু বলেনি খালুজান, আপনি যখন এই প্রোগ্রামটা দেখবেন আপনি অবাক হবেন যে আমাকে কিন্তু কিচ্ছু বলেন, আমি কিচ্ছু জানতাম না, কিন্তু আমি বুঝে গেছি ওর কথা বলা দেখেই, ওর প্যাটার্ন দেখে, ওর উপস্থাপনা দেখে যে এর কলিজা, এর জান, এর ভালো লাগা মন্দ লাগা সব আটকায় আছে খালুজান আপনার প্রতি। এই জন্য আমাকে প্রেশারাইজ করতেছিলাম যে সবার কথা তো বললে আমার মনে হয় যে তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথার তাজ হচ্ছে তোর বাবা। তখন সে আর নিজেকে আটকাতে না পেরে কাঁদতে কাঁদতে বলল যে কোন বাপ পৃথিবীতে এরকম করবে যে তার সেই স্বাবলম্বন, তার আরো 4-5টা ছেলে মেয়ে আছে, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে শুধু আমাকে বাঁচানোর জন্য সবকিছুকে বিক্রি করে দিয়ে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে। সেই ছেলেটা বাঁচবে না খালুজান। খালুজান প্লিজ আপনি এসে শুধু সাথে করে এসে নিয়ে যান। ও অসুস্থ, অসম্ভব রকমের অসুস্থ, আমার অসম্ভব রকমের মায়া হচ্ছে ওকে নিয়ে। আপনিই পারেন সবকিছু ঠিক করে ফেলতে। আপনাদের ওরসে জন্ম নেওয়া সন্তান, আপনার কলিজার টুকরা, যেই ছেলেটিকে বাঁচানোর জন্য আজকের তারিখে যে আমরা প্রায়শই দেখি কখনো ডাস্টবিনের পাশে, কখনো নর্দমার পাশে নবজাতককে ফেলে দিয়ে চলে যাচ্ছে, ঠিক এই পৃথিবীতে আপনার মতো বাপও আছে যে তার সমস্ত সহায় সম্পদ বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করে না তার সন্তানকে বাঁচানোর জন্য, তার সন্তানকে সুস্থ রাখার জন্য। সে সন্তান খুব বিপদে আছে, খুব অসুস্থ আছে, আপনি ক্যামেরাতে দেখলেই বুঝতে পারবেন। সব কিছুকে পেছনে ফেলে দিয়ে ও কি বলতেছে না সেগুলোকে সব দূরে ফেলে দিয়ে ও অসুস্থ অবস্থায় আছে। ওকে নিয়ে যান, বাড়িতে রাখেন, ও ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করতে পারবে রুমি, আপনি। আমি যাকে বৌমা বলে রেখেছি, ওর যে বউ এবং অবশ্যই সেই 2 সন্তান ওর কাছাকাছি যখন থাকবে, একসাথে যখন থাকবে, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। তবে একটা জিনিস এই ছেলেটার আছে, একটা কোয়ালিটি, সেটা যখন চেষ্টা করে কোনো জিনিস নিয়ে, তখন সেই জিনিসটা কিন্তু মানুষ একসেপ্ট করে। আপনি দেখেন ফকিরি বৈধ হোক আর অবৈধ হোক, এই যে এই জিনিসগুলো অবশ্যই জঘন্য রকমের নোংরাতম একটা কাজ, এটার বিনিময়ে হাদিয়া ক্লেম করা, যেটা সে নিজেও বলছিল যেটা আমার দ্বারা ঠিক হয়নি, উচিত হয়নি। আর আপনি এই জিনিসগুলোকে, এই আধ্যাত্মবাদের এই প্যাটার্নটাকে, আধ্যাত্মবাদ তো অবশ্যই স্বীকৃত জিনিস, ইসলামের একটা বড় কিন্তু মানে একটা এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে পড়া আধ্যাত্মবাদ বা সুফিবাদ। সেই সুফিবাদ আধ্যাত্মবাদে কোনোভাবে এই জিনিসটাকে যে সাপোর্ট করে বিষয়টা কিন্তু এরকম না। তো আমি আপনি এটাকে বিশ্বাস করি অথবা না করি, বাট এটা ঠিক যে ও যখন এটাকে অ্যাপ্রোচ করতেছে, এলাকার মানুষজন কিন্তু বিশ্বাস করেছে এবং পানি পড়া নিতে গেছে এবং তার বিনিময়ে তাকে হাদিয়াও দিয়েছে। আবার যখন পোল্ট্রি ফার্মের বিজনেসে ঢুকেছে, ওরাই বলতেছিল যেমন ভাবে বিজনেসটা সে বুম করতেছে যে আমরা যারা বন্ধু বান্ধব অনেকেই ছিল তাকে হিংসা পর্যন্ত করতো। অর্থাৎ সে যদি চেষ্টা করে সে এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারে, সে যদি চেষ্টা করে এই সালে শূন্য থেকে আবার শেখরে পৌঁছাতে পারে। এই ক্ষমতা, এই ক্যাপাসিটি, এই কোয়ালিটি তার আছে। শুধু দরকার আপনাদের সান্নিধ্য, শুধু দরকার একটু মায়া। বড় অসহায়ত্বের কারণে এবং অসম্ভব রকমের একাকিত্বের কারণে শুধু পাগল হতে বাকি আছে। সো প্লিজ আল্লাহর রাস্তায় ওদেরকে নিয়ে যে আপনার কাছে রাখেন, দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যে আবার নতুন করে কোনো একটা কাজ সে শুরু করেছে এবং ডেফিনেটলি সে সফলকাম হবে। আর এবার যখন সফলকাম হবে, আমার বিশ্বাস সেখান থেকে সে আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বিদায় নিচ্ছি আজ। সবার জন্য অনেক অনেক দোয়া। এক মানুষ দেখতে এসেছিলাম ভবে, এমন জনম আর কি হবে। মানুষ একবার এক ভাবে উপস্থাপিত হয় ভালোবাসার বাংলাদেশের এই ক্যানভাসে। আর আমার এই প্রোগ্রামের প্রতি এতটুকু আগ্রহ হারায় না এই কারণে যে মানুষকে দেখি আর নতুন করে উজ্জীবিত হই, আবার নতুন কোনো মানুষকে দেখবো বলে, আবার নতুন কোনো মানুষকে জানবো বলে। পৃথিবীতে এর চাইতে বড় আকাঙ্ক্ষার, এর চাইতে বড় ডেস্টিনেশন, গন্তব্যের আর কিছু হতে পারে না। আমি মানুষকে বড় বেশি ভালোবাসি, মানুষকে দেখতে, জানতে, তার কাছে থাকতে, তার পাশে বসতে এবং তাকে যত্ন করে ভালোবাসতে। এবং ডেফিনেটলি এখান থেকে ঘুরে দাঁড়াবে সে প্রত্যাশা। বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া। অনেকে অনেক টেক্সট করেছেন, অনেক কমেন্ট করেছেন, কিন্তু দেখতে দেখতে আমরা নিজেরাও আসলে একদমই লাস্টের দিকে আছি। তবে যাওয়ার সময় আমরা সবসময় যেটা বলি যে আমরা আসলে গেস্টকে একটা লাস্ট সুযোগ দিয়ে থাকি যদি উনি কিছু বলতে চায়। তো আজকে সালের জন্য সেই সুযোগটা থাকছে। সালে আমরা একদম লাস্টের দিকে আছি, খুব বেশিক্ষণ প্রোগ্রাম কন্টিনিউ করতে পারবো না। যদি আপনি একদম শেষের দিকে কিছু বলতে চান, ছোট্ট করে বলে ফেলতে পারেন, যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। ছোট্ট করে কিভাবে নেবেন সবাই জানি না। দেশে শুধু ইন্ডিয়ার ব্যাপারে ছোট্ট করে বলতে ওইটা না, যেটা বাংলাদেশে একটা ভাইরাস আসতেছে খুবই জটিল এবং কি সবার শরীরে পানি গোটার মতন উঠবে। মেবি ডিসেম্বর মাসে এটা যদি এবার নাও হয়, 5 বছরের ভিতর যে কোনো ভাবে প্রকটভাবে এটা ধারণ করবে।
কিন্তু এটার একমাত্র ট্রিটমেন্টটা বলছে যেটা, এটা আমি বলে দেই, সবাই একটু মাগুর মাছটা বেশি করে খাবেন ওই টাইমে, আর আদার্স যেটা এটা পরে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে। এবং কি ওইটার জন্য অনেক টাকা কস্টিং এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব না। যা বলছে এখানে 6টা পাতিল কিনতে হবে, হলো গিয়ে পিতলের বড় ডেক, 1.5 মণ মধু, 1 মণ কালিজিরা, আর বাকি যাগুলা লাগবে সেগুলা হয়তো আমার সাধ্যের ভিতরে থাকবে। এগুলা অ্যারেঞ্জ করতে হবে যেভাবে, যদি সবাই যদি জিনিসটা বিশ্বাস করেন, এটা হয়তো বহির্বিশ্বে ছড়ায় যাবে, অল বাংলাদেশের বাইরেও হবে। সবচেয়ে প্রথম বাংলাদেশের পিরোজপুর, মিরপুর আর এলো দিনাজপুর, এই 3টা জায়গা এটা ছড়াবে। সবচেয়ে আগে এই 3 জায়গার যে কোনো এক জায়গার তো নেই রোগটা ধরা খাবে, মানে শনাক্ত হবে। ঢাকা বলতে মিরপুর, পিরোজপুর, দিনাজপুর আর লক্ষ্মীপুর, এই 3টা জায়গার তো 4টা স্থান তো সকল মানে জেলায় এটা কিন্তু ছড়াবে। একদম ক্ষতিটা হলো সবার শরীরে মানুষের পানি গোঠার মতন ওইটা পুরো বইরা যাবে। এটা একদম আল্লাহর কসম করে বলছে আমার সাথে যে জিনটা আছে, যদি হয়তো সবাই জানেন, যদি যারা বিশ্বাস করবেন হেরা হয়তো বিশ্বাস করবেন, আর যারা বিশ্বাস না করবেন আমার হয়তো কিছু করার নাই। কিন্তু হয়তো বেশি দিন লাগবে না, ডিসেম্বর মাস আসতে বেশি দিন নাই, আপনারা হয়তো দেখবেন, হয়তো বাংলাদেশের বাইরেও লোকটা থাকতে পারে সর্বপ্রথম যার ছড়াবে, কিন্তু তাকে সর্বপ্রথম যেন মাগুর মাছটা খাওয়ানো হয়, রোগটা জানার এটাল করার সাথে সাথে। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। কিন্তু সবচেয়ে কথা হলো এই জিনিসগুলা কিনতে যত টাকা দরকার এই টাকাটা আমার কাছে নাই। আপনারা যদি যারা বিশ্বাস করেন হয়তো পরবর্তীতে কোনো নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনারা দেখতে পারবেন। এই জিনিসটার আরো যে মেডিসিনগুলো বানাইতে হবে আমি মোটামুটি বলে দিছি। মধু লাগবে 1.5 মণ, কালিজিরা 1 মণ, রসুন 1/2 মণ, সাথে 6টা পিতলের ডেক কিনা লাগবে। এগুলা কিনতে যেই টাকাটা লাগবে এই টাকাটা আপাতত আমার কাছে নাই। যদি আপনারা বিশ্বাস করে থাকেন যে কথাটা সত্য হইতে পারে, যদি প্রমাণ পান, এবং কি আমার তো এটা যখন নিবেন নিয়ে কোনো জায়গায় রাখতে পারবেন না, ওষুধটা একটা মসজিদে নিয়ে রাখতে হবে, যার আশেপাশে সরাবে তাকে খাওয়াবেন। আশা করি যে কোনো ধরনের হবে না। এবং কি বিশ্বাস অর্জন করতে করতে হয়তো অনেক সময় লাগিয়ে যাবে মানুষের মনে, ওই টাইমে হয়তো আমাদের দেশে অনেক মানুষের প্রাণহানিরও সম্ভাবনা আছে। আপনি এই কথাটা আজকে কেন বললেন? কারণ মানুষকে সতর্ক করার জন্য এবং কি আপনারা হয়তো দেখবেন কিছুদিনের ভিতরে হয়তো বিভিন্ন টেলিভিশনে হয়তো দেখাইতে পারে, এটা বহির্বিশ্ব হইতে পারে। এবং কি এই 4টা জেলার নাম কইলাম আমি, 4 জায়গার মিরপুর, পিরোজপুর, মানে মিরপুর বলতে মিরপুর স্থান নামে যতটা আছে মিরপুরের ভিতরে যা পড়ে, পিরোজপুরের ভিতরে যা আছে, দিনাজপুরের ভিতরে যা আছে, লক্ষ্মীপুর, এই কোন জায়গার ভিতরে সুনামধন্য একটা। অলরেডি তো আমরা শুনেছি যে এরকম মাঙ্কি পক্স নামে একটা, এটা আমি এই রোগটার নামটা আমি জানি না, কিন্তু মেবি ডিসেম্বরে ছড়াবে রোগটা বাংলাদেশে, এবং কি প্রকটভাবে ছড়াবে। এটা একটা মানে ব্যাপক ভাইরাস ছোঁয়াছুঁয়ি রোগ। এটার জন্য এগুলা করতে হবে, আর সব সময় তওবা পইরা থাকতে হবে। মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই, আমার মতন আর ভুল করবেন না, নামাজ কেউ ছাড়বেন না। আস্তাগফিরুল্লাহ, এই দুরূদটা প্রতিজনে আমার মনে হয় মনে তো বিশ্বাস করে যদি এটা পড়েন, এই রোগটা হয়তো বাংলাদেশে কম হইতে পারে, কিন্তু এটা প্রকট আকার নিবে, এবং কি হওয়ার পরে 1 না 5 বছর থাকবে। মানুষ মরবে ব্যাপক, 20-25 হাজারের মতন লোক মারাও যেতে পারে। কারণ আমার যে ট্রিটমেন্টগুলা দিছে ওই জায়গায় অনেক টাকা লাগবে, প্রায় 1.5-2 লাখ টাকা। ওইটা আমার পক্ষে এই মুহূর্তে অ্যারেঞ্জ করা সম্ভব না। আপনারা যদি বিশ্বাস করে কেউ যোগাযোগ করেন, এটা বানাইতেও সময় লাগবে, অনেকদিন সময় লাগবে, কারণ এটা কইলেই অ্যারেঞ্জ করা সম্ভব হবে না আমার দ্বারা। আর এই জায়গায় যা যা লাগবে ওইটা আনুষঙ্গিক যেগুলো দিছে সেগুলো হয়তো আমি অ্যারেঞ্জ করতে পারবো। আচ্ছা, কেউ যদি সেটার কথাতেই বলতে চাচ্ছি যে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হয়তো ফার্দার ওনার প্রসিডিওর আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো। বাই দ্য ওয়ে, ডিয়ার লিসনার্স, থ্যাংক ইউ সো মাচ সালাহ আহমেদ, আপনি আমাদের সঙ্গে জয়েন করেছেন। থ্যাংক ইউ জুয়েলকে, যিনি আজকে এসেছিলেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সঙ্গে শুরু থেকে এই পর্যন্ত কানেক্টেড হয়েছিলেন। অনেক ভালোবাসা। আমরা মাঝে মাঝে একটু কমেন্ট পড়ি দেখে আপনারা কিন্তু গল্পের ওই সময়টা আসলে কম পান, সেটার জন্য আজকে আমরা পুরোটাই আসলে গল্পে ফোকাস করেছি। ধন্যবাদ আপনাদেরকে যারা একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী এপিসোড আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে শুভরাত্রি।